নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মাহিনা, আমার এমন সর্বনাশ করো না। আমি তোমার বড় আপু হই, আমাকে ছেড়ে দাও। আপু এসব কি বলেন? প্লিজ আমাকে সবার সামনে খারাপ বানিয়েন না। আমার ফ্যামিলি জানলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। প্লিজ বোঝার চেষ্টা করেন, আমি এমনিতে এতিম, তার উপরে এমন বদনাম দিয়েন না। দিব না, এখনো সময় আছে। বল, আমাকে বিয়ে করবি? কখনোই না। ওকে, আমি জানি কিভাবে কি করতে হবে। মায়া কথাটা বলে মাহিনের দিকে এগিয়ে আসতে লাগলো। মাহিন পিছিয়ে যেতে লাগলো। পিছিয়ে যেতে যেতে ব্রেন্সের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। মায়া নিজের জামা ছিঁড়ে জোরে চিৎকার দিয়ে মাহিনের উপরে জোর করে শুয়ে পড়ল। মায়ার চিৎকার শুনে সবাই দরজা ধাক্কাতে লাগলো। দরজা ভেঙে ভেতরে ঢুকে ছাত্ররা এই অবস্থা দেখে সবাই মাহিনকে ধরে মারতে লাগলো। ছাত্রীরা মায়াকে ঢেকে ফেলে মাহিনকে গালাগালি করতে লাগলো। মাহিনকে মারতে মারতে হেড স্যারের রুমে নিয়ে যায়। মাহিন কান্না করতে করতে বলল, স্যার, আমি আপুর সাথে কিছু করি নাই, আমাকে ছেড়ে দিতে বলেন। আপু আমাকে মিথ্যা ফাঁসাচ্ছে। মাহিনের কথা শুনে সবাই মাহিনকে মারতে মারতে বলে, তুই যে ভালো হওয়ার নাটক করস এটা আমরা ভালো করে জানি। স্যার, ওই অনেক খারাপ একটা ছেলে, ভালো মানুষের রূপ দেখিয়ে সব মেয়েদের পটিয়ে রাখছে। আজ সুযোগ বুঝে মায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে। স্যার রেগে মাহিনকে মারতে লাগলো। মাহিনের দাদিমা চাচুকে কল দিয়ে আসতে বলে। মাহিন স্যারের পায়ে ধরে বলে, স্যার, আমার কথা বিশ্বাস করেন, আমি কিছু করি নাই। প্লিজ আমার দাদিমাকে আসতে বলেন না, দাদিমা অনেক কষ্ট পাবে। মাহিনের কোনো কথা শোনে না। মাহিনের চাচু আসে, এসে মাহিনকে মারতে লাগলো। মায়ার আব্বু আম্মু আসলে মাহিনকে হুমকি দেয়। তোর এত বড় সাহস, আমি তোকে জেলে দিব। স্যার, এখনই ওকে কলেজ থেকে বের না করলে আপনার খবর আছে। মাহিনের মুখ দিয়ে রক্ত পড়ছে। মায়া ওর আব্বুর কথা শুনে চমকে গেল। মায়ার নিজের উপরের এখন রাগ হতে লাগলো। মায়া বলে উঠল, না আব্বু, এমন করার দরকার নাই। ওই আমার ক্ষতি করছে, ওকে আমাকে বিয়ে করতে হবে। এই লম্পটের সাথে তোকে কখনোই বিয়ে দিব না। আব্বুকে বিয়ে করতে হবে, ওই আমার সর্বনাশ করেছে। আমি মানুষের সামনে নিজের মুখ কিভাবে দেখাবো? কেউ আমাকে আর বিয়ে করতে চাইবে না। আমি কখনই আপনাকে বিয়ে করব না। মাহিনের চাচু থাপ্পড় মেরে চুপ থাকতে বলে। মায়ার আব্বু কিছুক্ষণ ভেবে বিয়ে করানোর জন্য রাজি হয়ে যায়। মাহিনের চাচু ভয়ে রাজি হয়ে যায়। কাজী ডেকে নিয়ে আসলে মাহিন আর মায়ার বিয়ে দিয়ে দেয়। মাহিন কবুল বলতে না চাইলে মারতে থাকে। মাহিন বাধ্য হয়ে বিয়ে করে। বিয়ে শেষ হলে মাহিন কান্না করতে করতে দৌড়ে চলে যায়। মায়া মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মায়াকে নিয়ে ওর আব্বু আম্মু চলে গেল। মাহিনের চাচু কলেজ থেকে বের হয়ে যায়। মাহিন লেকের পাড়ে গিয়ে কান্না করতে লাগলো। হে আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? আমি তো কারো ক্ষতি করি নাই, তারপর কেন আমার সাথে সবসময় খারাপ হয়? ছোট্টবেলায় বাবা মা দুজন আমাকে ছেড়ে নিজেদের জীবন সুন্দর করে গুছিয়ে নিয়েছে। দাদিমার কাছ থেকে আজ এত দূর আসলাম, দাদিমা যদি শুনে এইসব কাহিনী হয়েছে, আমি কিভাবে তার সামনে যাব? মাহিন কথাগুলো বলে কান্না করতে লাগলো। অনেকক্ষণ লেকের পাড়ে বসে থাকলো। মাহিনের দাদিমা কল দিলে মাহিন ভয়ে ভয়ে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম সালাম। তুমি এখনই গ্রামে চলে আসো। দাদিমা, আমি কিছু করি নাই, দাদিমা আমার কথা বিশ্বাস করো। আমি যেটা বলছি ওইটাই করো। মাহিন আর কিছু বলল না। মাহিন লেকের পাড় থেকে উঠে সোজা হোস্টেলে যেতে চাইলে মাহিনকে ঢুকতে দেয় না। সবাই গালাগালি করতে লাগলো। কয়েকজন মাহিনের ব্যাগ ঢিল দিয়ে মাহিনের কাছে ফেলে দিল। মাহিন কাউকে কিছু না বলে ব্যাগ কাঁধে তুলে নিয়ে চলে যেতে লাগলো। মাহিনের চোখ দিয়ে শুধু পানি ঝরে পড়তে লাগলো। মাহিন রাস্তায় ট্যাপের নিচে বসে ফ্রেশ হয়ে বাস কাউন্টারে চলে গেল। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়ল। 4 ঘন্টা জার্নি করে বাস থেকে নেমে মাহিন সোজা দাদিমার বাসায় চলে গেল। মাহিন ওর দাদিমার রুমে চলে গেল। মাহিন অবাক হয়ে গেল। মাহিনকে দেখে মাহিনের দাদিমা বলল, মাহিন, এসেছো? মাহিন কিছু বলতে যাবে মাহিনের আব্বু আর সৎমা বসা থেকে দাঁড়িয়ে গেল। মাহিন দাদিমার পায়ে জড়িয়ে ধরে বলল, দাদিমা বিশ্বাস করো, আমি কিছু করি নাই, ওই মেয়েটা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ওঠো, কান্না বন্ধ করো। মাহিনের দাদিমা মাহিনকে ধরে তুলে গালে থাপ্পড় দিয়ে বলল,
তুই এমন একটা জঘন্য কাজ করছস, তোদের জন্য কি আমি কখনোই শান্তিতে থাকতে পারবো না? আর ওই মেয়ে তোকে ফাঁসিয়েছে। একটা মেয়ে কেন নিজের সম্মান নষ্ট করবে? হ্যাঁ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আজকেই তোর আব্বুর সাথে চলে যাবি। আমি আর তোকে পালতে পারবো না। দাদিমা প্লিজ বিশ্বাস করো, আমি সত্যি কিছু করি নাই। আমাকে ওই মেয়েটা ইচ্ছা করে ফাঁসি দিয়েছে। উফ, এক কথা বারবার বলবি না। তুই কোনো রাজপুত্র না যে তোকে ফাঁসানোর জন্য মেয়েরা বসে আছে। আর একটাও মিথ্যা কথা বলবি না। দাদিমা আমাকে তুমি ছোট থেকে বড় করেছো, আর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? ওকে ভালো হয়েছে আমি সব করছি। রাহাত, তোর ছেলেকে নিয়ে যা। আমি তোদের কারোর মুখ দেখতে চাই না। মাহিনের আব্বু মাহিনকে ধরতে যাবে, সাথে সাথে মাহিন হাত সরিয়ে দিয়ে বলল, দাদিমা আমি কারোর সাথে যাব না। আমি ওনাকে চিনি না। আমার কোনো বাবা মা কেউ নেই। 19 বছর পর কোথা থেকে আসে উনি? ওর সাথে যাবি না তো কোথায় যাবি? শোন, একটা কথা স্পষ্টভাবে বলে দিই, আমি কিন্তু তোকে আর এখানে রাখবো না। এমনকি কোনো খরচাও দিতে পারবো না। আমার চোখ যেদিকে যাবে আমি সেদিকে যাব, কিন্তু ওনার সাথে আমি যাব না। কেন যাবি না? আমি তোর সাথে কিন্তু মজা করছি না। আমি সিরিয়াসলি বলছি। আমি তোকে রাখতে চাই না। যে ছেলে বাপের মতো কাজ করা শুরু করেছে তাকে কখনোই আমার সাথে রাখবো না। দাদিমা আমি আল্লাহর কসম করে বলছি, আমি কিছু করি নাই। প্লিজ আমাকে বিশ্বাস করো। মাহিন, আমাদের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলো। দাদিমা প্লিজ আমাকে বিশ্বাস করো। দাদিমা তুমি জানো তো আমি কেমন, তারপর কেন আমাকে অবিশ্বাস করছো? মাহিন ওর দাদিমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, দাদিমা আমাকে বাসা থেকে বের করে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর ঢাকা শহরে গিয়ে পড়াশোনা করব না। আমার শিক্ষা হয়ে গেছে। দাদিমা আমি এখানে কলেজে ভর্তি হব। প্লিজ আমাকে বিশ্বাস করো। মাহিন, তোমাকে এখানে পড়তে হবে না, তুমি আমাদের সাথে চলো। মাহিনের আব্বু মাহিনকে টেনে নিয়ে যেতে চাইলে মাহিন শান্ত কণ্ঠে বলতে লাগলো। আঙ্কেল আমাকে ছাড়েন। মাহিনের মুখ থেকে আঙ্কেল ডাক শুনে মাহিনের আব্বু দাঁড়িয়ে গেল। মাহিন ওর দাদিমাকে বলল, দাদিমা তুমি যদি আমাকে রাখতে না চাও তাহলে তুমি কান্না কেন করছো? নিশ্চয়ই এই লোকটার জন্য আমাকে পাঠাতে চাইছো, তাই না? দাদিমা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাদের সাথে গেলে তোমার কি সমস্যা? এত জিদ কেন করো? দেখো মাহিন, তুমি আমার বড় ছেলে। আমার পরে আমার কোম্পানির মালিক তুমি হবে। থেকে আমাদের সাথে না থাকো, গ্রাম থেকে কি শিখবে বলো? চলো আমাদের সাথে। আঙ্কেল প্লিজ আমাকে আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য করেন না। আমি আপনাকে বাবা হিসেবে মানি না। সেখানে আপনার কোম্পানি মালিক হতে যাব কোন দুঃখে? মাহিন ওর দাদিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি জানি দাদিমা, তুমি আমাকে সরানোর জন্য এমন করছো। তুমি আমাকে অবিশ্বাস করতে পারো না। শুনে রাখো দাদিমা, আমি তোমাকে ছেড়ে কখনোই কোথাও যাব না। আমি তোমার ছেলেকে চিনি না। যে মানুষগুলো আমার কথা কখনোই ভাবে নাই, নিজেদের সুখের কথা ভেবে গেছে, সেই মানুষ যে কত আমার ভালো চাই এটা আমার জানা হয়ে গেছে। ওনাদের দুজনকে ঘৃণা করি। রাহাত, তাহলে শুনলি ও কি বলল? তোরা এখন আসতে পারিস। আমি কখনোই আমার নাতিকে যেতে দিব না। যেদিন আমার নাতি একা তোর বাড়িতে যাবে সেই দিন আমি ওকে যেতে দিব। পারলে চেষ্টা করতে পারিস। মাহিনের আব্বু হাত ধরতেই মাহিন সরিয়ে দিয়ে ব্যাগ তুলে বলল, দাদিমা আমার রুমে আমি গেলাম। যা। মাহিন রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। মাহিনের আব্বু মাহিনের দাদিমার সাথে ঝগড়া করতে লাগলো। মাহিন স্পষ্ট সব শুনতে পেল। মাহিন খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মানুষ কতটা স্বার্থপর হলে এমন করতে পারে? আম্মুকে ডিভোর্স দিয়ে ওনাকে বিয়ে করলো, আমার কথা একবারও ভাবে নাই। আমার খোঁজ খবরও কোনো দিন নেই নাই। আর এখন যখন কোনো ছেলে সন্তান জন্ম আল্লাহ তালা দেয় নাই, তখন আমাকে নিতে এসেছে স্বার্থপর কোথাকার। মাহিন কথাগুলো ভেবে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটের উপর শুয়ে পড়লে মাহিনের দাদিমা এসে বলল, মাহিন, খাবার খেয়ে নে দাদু ভাই। মাহিন ওর দাদিমার হাত থেকে খাবার টেবিলের উপরে রেখে দাদিমাকে বসিয়ে দিয়ে কোলে মাথা দিয়ে বলল, দাদিমা তুমি কি বিশ্বাস করো আমি ওই ধরনের খারাপ কাজ করতে পারি? না, আমি বিশ্বাস করি না। আমি আমার নাতিকে চিনি।
আর তখন ওই রকম নাটক করতে হয়েছে, অনেক ঝামেলা করছিল। আর মাহিন, তুই চলে গেলে তো পারতি, আমি তোকে কিছু দিতে পারি না। দাদিমা, ওনাদের সাথে গেলে হয়তো আমি টাকা পয়সা পাবো, দামি জামা কাপড় খাবার পাবো, কিন্তু তোমার মতো আমাকে কেউ ভালোবাসবে না। তোমার মতো করে কেউ এত ভালোবাসা দিয়ে খাবার খাওয়াবে না। মাহিনের দাদিমা মাহিনের কপালে চুমু দিয়ে বলল, এখন বল তো কি হয়েছে? দাদিমা, ওই মেয়েটা। মাহিন সব খুলে বলল। মাহিনের দাদিমা হেসে দিয়ে বলল, তার মানে ভালোবাসে বুদ্ধু, কিচ্ছু বোঝে না। মেয়েটা তোকে পাওয়ার জন্য উল্টা তোর ক্ষতি করে দিল, আর তোকে বিয়ে করতে চায়। তুই আমাকে আগে বলতে তো পারতি, তাহলে আমি বিয়ের ব্যবস্থা করতাম। বাট শর্ত থাকতো, যে পর্যন্ত তোদের পড়াশোনা শেষ হবে না সেই পর্যন্ত তোরা একসাথে থাকতে পারবি না, বাট ঘোরাঘুরি করতে পারবি। মাঝে মাঝে ছুটির সময় তোর সাথে আসবে। ধুর দাদিমা, তুমি বুঝতে পারছো না? ওই মেয়েটা আমার বড়, আমি ইন্টারে আর উনি অনার্সে। আরে বোকা, বড় ছোট কোনো কথা না, দুইটার মনের মিল হলো আসল কথা। আচ্ছা, তুই কি সত্যি এখানে ভর্তি হবি নাকি? এখানে থাকবো, আর শহরে যাব না। ওইখানে খালি ঝামেলা, মেয়েরা খুব জ্বালাতন করে। আর যে অবস্থা করেছে ওইখানে যাওয়া সম্ভব না, হস্টেল থেকে আমাকে বের করে দিয়েছে। বাট নাতবউ জানে তুই এখানে? না, আমি কাউকে বলিনি কিছু। নাতবউকে কল দিয়ে বলে দিস, আর বসে খাবার খেয়ে নে। মাহিন কিছু না বলে উঠে বসল। মাহিনের দাদিমা মাহিনকে খাইয়ে দিতে লাগলো। মাহিনের দাদিমা বলল, তোর চাচু অনেক রেগে গেছে, আমাকে অনেক ধরনের কথা বলেছে, অনেক রাগ হয়েছিল। পরে ভেবে দেখলাম না, আমার নাতি এমন কাজ করতে পারে না। চাচু আমাকে অনেক মারছে। চাচু কখনোই আমার কথা বিশ্বাস করতে চায় না, সবসময় আমাকে গালাগালি করে মারে, কখনোই বোঝার চেষ্টা করে না। বাদ দে ওর রাগ, তোর আব্বুর এত তাড়াতাড়ি এত বড় বিজনেসম্যান হয়ে গেছে, যেটা ওর সহ্য হয় না। তোর আব্বুর রাগগুলো তোর উপর খাটায়। ও আচ্ছা দাদিমা, আমাকে তাহলে এখানে ভর্তি করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, ওই লোকটার সাহায্য নিবে না। তোর আব্বুর সাহায্য ছাড়া কি করে ভর্তি করব? তোর আব্বুর সাহায্য নিতে হবে। থাক, দরকার নাই, আমি ঢাকায় পড়বো, আমি ওনার কোনো সাহায্য নিতে চাই না। আমারও তাই মনে হয়, তোর ঢাকায় পড়া উচিত। আর ক্লাস না করলেও হবে, কোচিং করবি, বাসায় পড়াশোনা করবি। সারাদিন বাসে থাকতে বিরক্ত লাগবে, দেখি ঢাকায় গিয়ে নতুন একটা হস্টেল খুঁজতে হবে। আচ্ছা, তোর যেইটা ভালো মনে হয় ওইটাই কর, আর কিছুদিন এখানে থেকে যা। আচ্ছা, 5 দিন থাকবো, তারপর চলে যাব। দাদিমা, তুমিও আমার সাথে চলো না, গ্রামে তোমাকে রেখে যেতে ভয় লাগে, অনেক টেনশন হয়। গ্রামের বাড়িতে থেকে অভ্যাস, সেখানে শহরে গিয়ে থাকতে মন চায় না। প্লিজ দাদিমা, তুমিও আমার সাথে চলো, ওখানে একা একা থাকতে অনেক কষ্ট হয়, ঘুমাতে গেলেও তোমার কথা মনে পড়ে, শুধু মনে হয় দাদিমা ঠিক আছে তো। আচ্ছা, চিন্তা করতে হবে না, আমি কিছুদিন তোর সাথে থাকতে যাব। কিছুদিন? হুম। মাহিন আর ওর দাদিমা কথা বলতে লাগলো। মাহিনের খাবার খাওয়া শেষ হলে মাহিন পানি খেয়ে ওর দাদিমাকে বলল, দাদিমা, আমি তাহলে স্কুলের দিকে গেলাম। আচ্ছা। মাহিন বাসা থেকে বের হয়ে গেল। বন্ধুদের সাথে স্কুল মাঠে দেখা করে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যার দিকে বাসায় এসে ওর দাদিমার সাথে কথা বলতে লাগলো। দাদিমা, রাকিব নাকি আমাদের কলেজে ভর্তি হয়েছে, আগামীকাল থেকে নাকি ওই ঢাকায় চলে যাবে। ওর হঠাৎ কি হলো? সবাই জায়গায় জায়গায় চলে গেছে, এখানে পড়তে ভালো লাগছে না, আব্বুর সাহায্য নিয়ে নাকি ভর্তি হয়েছে। ও আচ্ছা, যাক তাহলে ভালোই হলো, তুই আর ও একসাথে থাকতে পারবি। বাট তোমাকে আমার সাথে যেতেই হবে। যাবো তো। দুজন কথা বলতে লাগলো। মাহিন কথা বলা শেষ করে রুমে চলে যায়। 5 দিন পর দাদিমা, সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ। মাহিন ওর দাদিমার ব্যাগ আর ওর নিজের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। একটা ভ্যান নিয়ে স্টেশনে চলে গেল। টিকিট কেটে মাহিন আর ওর দাদিমা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল। 5 ঘন্টার ভেতরে ঢাকায় পৌঁছে গেল। মাহিন ওর দাদিমাকে নিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলো। মাহিন রাকিবের সাথে কথা বলতে লাগলো।
রাকিব বাসার সামনে দাঁড়িয়ে থাকিস, আবার ভুল বাসে না চলে যাস। আরে তুই আশাইক, আমি গেটে দাঁড়িয়ে থাকবো। মাহিন রাকিবের সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে রিস্কার সামনে বাইক থামলো। মাহিনের দাদিমা পড়ে যেতে নেবে মাহিন সাথে সাথে ওর দাদিমাকে ধরে ফেললো। মাহিন সামনের দিকে তাকাতেই দেখে দুটা মেয়ে সাথে আরও 4টা মেয়ে বাইক থামালো। সামনের মেয়েটা হেলমেট খুলতেই মাহিনের রাগ হলো। মাহিন কিছু বলার আগে মায়া বাইক থেকে নেমে বলল, মাহিনের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরছস। তুই এই 5 দিন কোথায় ছিলি? তোকে আমি কোথায় কোথায় খুঁজেছি, তোর কোনো ধারণা আছে? আমাকে খুঁজতে গেছেন কেন? আপনি তো খুশি আমাকে হস্টেল থেকে বের করে দিতে পারছেন, এমনকি কলেজে সবার সামনে আমাকে লুচ্চা প্রমাণ করে দিয়ে। জানু, এই মেয়েটাকে? মাহিন ওর দাদিমার কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। ওর দাদিমার দিকে তাকাতেই ওর দাদিমা দুষ্টুমি করে মাহিনের বাহু জড়িয়ে ধরল। মাহিন কিছু বলবে সাথে সাথে মায়া রেগে গিয়ে মাহিনের দাদিমার হাত ধরে টান দিয়ে রিক্সা থেকে নামাতে গেলে মাহিন সাথে সাথে ওর দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। মায়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মায়া সোজা রাস্তায় পড়ে গেল। মায়ার ফ্রেন্ডরা কিছু বলতে যাবে সাথে সাথে মায়া বলল, ওই থাম তোরা। মাহিন, তুই আমার স্বামী হয়ে আমাকে ওই মেয়ের জন্য ধাক্কা দিলি। ওই মেয়ের মাঝে কি আছে যা আমার মাঝে নেই? আমার মাঝে কি আছে দেখতে চাও নাকি? তাহলে আমাদের পিছে আসো, এখন যেতে দাও আমাদের। চুপ কর, কণ্ঠটা তো বুড়ি মানুষের মতো। এই শোন, আমার জামাইয়ের থেকে দূরে থাক, না হলে আমি তোকে খুন করে ফেলবো। মাহিন কিছু বলতে যাবে সাথে সাথে মাহিনের দাদিমা মাহিনকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, খুন করো, এখন আমাদের বাসায় যেতে দাও। রিক্সাওয়ালা, চলেন আপনি। মায়া কিছু বলতে যাবে তার আগেই রিস্কাওয়ালা চলে যেতে লাগলো। মাহিনের দাদিমা হাসতে লাগলো। মায়ের রেগে ওদের পেছনে যেতে লাগলো। মাহিন ওর দাদিমাকে বলল, দাদিমা, তুমি দেখেছো ওই মেয়েটা কি বেয়াদব? ওর এত বড় সাহস তোমার গায়ে হাত তুললো। আরে দাদু ভাই, কুল, এত রেগে যেও না। ও তো আর জানে না বোরকার ভিতরে কে আছে। ও তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। দেখো, আমাদের পিছন পিছন আসছে। দাদিমা, ওনাকে আমার সহ্য হয় না, ওনার কথা বলো না তো। ওর জন্য মানুষের ভিতরে মুখ দেখানোর মতো অবস্থা রাখে নাই। জানি তোর সাথে অন্যায় করেছে, বাট এখানে তোরও দোষ আছে। বিয়ে করতে চাইছে, আমার কাছে নিয়ে আয়, তা না সোজা না করে দিয়ে। উনি আমার সিনিয়র আপু ছিল, সেখানে আমি কিভাবে ওনাকে বিয়ে করব? এই বুদ্ধটা কবে যে বুদ্ধিমান হবে কে জানে। মাহিন কিছু বলল না। আর কিছু দূর যেতেই রাকিবকে দেখে মাহিন রিস্কা থামিয়ে দিতে বলল। মাহিন ভাড়া দিল। রাকিব মাহিনের দাদিমার ব্যাগ কাঁধে নিয়ে যেতে লাগলো। মাহিন আর ওর দাদিমাও যেতে লাগলো। মায়া গেটের সামনে বাইক থামিয়ে ভেতরে ঢুকতে চাইলে মায়াকে ঢুকতে দিল না। মায়া রেগে চলে গেল। মাহিনের দাদিমা ভেতরে ঢুকে বলল, দেখ তো নাত বউ কত দূর। নাত বউ কে দাদিমা? মাহিনের বউ। কি মাহিন, বিয়ে করছস? চুপ করো দাদিমা, প্লিজ থামবে? যাও, তোমার রুমে যাও। মাহিন ওর নিচের রুমে চলে গেল। মাহিনের দাদিমা জানালা দিয়ে তাকালে দেখে মায়া কোথাও নাই। মাহিনের দাদিমা রুমে চলে গেল। মাহিনের সাথে সাথে রাকিবও ভিতরে ঢুকে বলল, তুই বিয়ে করছিস কবে? পরে বলবো, এখন ভালো লাগছে না। মাহিন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাহিরে এসেছে। বসার রুমে গেলে মাহিনের দাদিমা মাহিনকে রাকিব খেতে দিল। দুজন খাবার খেয়ে দিল। মাহিনের দাদিমা বলল, মাহিন, আমি তোর চাচ্চুর বাসায় যাব। আচ্ছা চলো, আমি রেখে আসি, বাট যখন আসো আমাকে বলো, আমি নিয়ে আসবো। আচ্ছা। মাহিন ওর দাদিমাকে নিয়ে ওর চাচুর বাসার দিকে রওনা দিল। মাঝ রাস্তায় গেলে আবার মায়া এসে গাড়ি থামিয়ে রেগে গিয়ে মাহিনের কলার ধরে টেনে নামিয়ে বলল, দেখ, আমি জানি আমি তোর সাথে কাজটা ঠিক করি নাই। বিশ্বাস কর, আমি বুঝতে পারি নাই ব্যাপারটা এত দূর যাবে। উফ, ছাড়েন তো। আপনি বড়লোক বাপের একমাত্র মেয়ে, আপনার ইচ্ছে হলে যা ইচ্ছা করতে পারবেন। একবারও ভাবেন না আমার মতো গরিবের কি হবে? আমি এই শহরে কত কষ্ট করে থাকি, আপনার কোনো ধারণা আছে? তার উপরে আবার আমার মান সম্মান সব শেষ করে দিয়েছেন। আমার জায়গায় অন্য কেউ হলে কখনো এই শহরে আসতো না। প্লিজ আপনি আমাকে আর জ্বালাবেন না, আমাকে দয়া করে ছেড়ে দেন, আমাকে শান্তিতে থাকতে দেন। আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসা কেন বোঝার চেষ্টা করস না? এই মেয়েটার সাথে এখনো ঘুরছিস। এই মেয়েটা কে? আর ওই তো কে না বললাম, আমার জামাইয়ের আশেপাশে না থাকতে। ভদ্রভাবে কথা বলেন।
চুপ কর। আমি ভদ্রভাবে কথা বলবো ওই মেয়ের সাথে। ওকে বারবার বলছি আমি তোর বউ, তারপরেও তোর সাথে কেন ঘুরছে? মাহিন রেগে গিয়ে কিছু বলবে তখনই মাহিনের চাচু সিএনজি নিয়ে থামালো। মাহিনের দাদিমাকে বলে, মা তোমরা এখানে কি করছো? তোদের বাসায় যাচ্ছিলাম। মায়া মাহিনের চাচুর মুখে মা কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। মায়া মাহিনের চাচুকে বলল, আসসালামু আলাইকুম চাচু। চাচু আপনি ওনাকে কি বলেন? মাহিনের চাচু সালামের উত্তর নিয়ে বলে, আরে বৌমা তুমিও এখানে আছো, চলো সামনে আমাদের বাসা। জি অন্য সময় যাব, বাট এই মেয়েটা কে? মাহিনের দাদি নেকাব খুলে হাসি দিলে মায়া অবাক হয়ে গিয়ে বলল, আপনি কে? আমি মাহিনের দাদিমা। মায়ার যেন লজ্জায় অবস্থা খারাপ। মায়া তাড়াতাড়ি মাহিনের দাদিমাকে বলল, সরি সরি দাদিমা, আমাকে ক্ষমা করে দিবেন। আমি সত্যিই বুঝতে পারি নাই আপনি বোরকার ভেতরে। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আরে এত ক্ষমা চাইতে হবে না, আমি অনেক এনজয় করছি। আর মাশাআল্লাহ, আমার নাত বউ তো অনেক সুন্দর। ধন্যবাদ দাদিমা, বাট আপনিও অনেক সুন্দর। আমাকে পাম দেওয়া হচ্ছে? না একদম না, সত্যি আপনি অনেক সুন্দর, আমি পাম দিতে পারি না। আচ্ছা চলো আমাদের সাথে। কোথায় দাদিমা? মাহিনের চাচুর বাসায়। আপনি যান, আমি আপনার সাথে দেখা করতে আসব। আমি একটা কাজে এখানে এসেছি। তা তো আপনার সাথে 2বার দেখা হয়ে গেল, কিন্তু ভুল বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। আচ্ছা সমস্যা নাই মাহিন, তুই নাত বৌমার সাথে থাক, আমি তোর চাচুর সাথে চলে গেলাম। মাহিন কিছু বলার আগে মাহিনের দাদিমা সিএনজিতে উঠে পড়ল। মাহিনের চাচু গাড়ি ভাড়া দিতে যাবে, সাথে সাথে মায়া গাড়ি ভাড়া দিয়ে দিল। মাহিন টাকা মায়াকে দিতে গেলে মায়া রেগে যায়। মাহিনের দাদিমা আর চাচুকে বিদায় দিল। মাহিন রিস্কায় উঠে চলে যেতে নেবে, সাথে সাথে মায়া মাহিনের কলার ধরে রিস্কাওয়ালাকে চলে যেতে বলল। আমাকে ছাড়েন, আমি বাসায় যাব। চুপ কর, তুই আমার সাথে আমার বাসায় যাবি। মাহিন মায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একটা সিএনজিতে উঠে চলে গেল। মায়ার অনেক রাগ হলো। মায়া আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। মাহিন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাকিবকে বলল, রাকিব চল ঘুরতে যাই, বাসায় থাকতে ভালো লাগছে না। কোথায় যাবি? চল তারপর দেখতে পারবি। মাহিন আর রাকিব ফ্রেশ হয়ে বের হয়ে গেল। মাহিন রাকিবকে নিয়ে সোজা লেকের পাড়ে চলে গেল। মাহিন আর রাকিব একসাথে বসে বলল, আরে বাহ, এই জায়গাটা তো অনেক সুন্দর। হুম, অনেক সুন্দর জায়গা আছে। তুই না এখানে 5 দিন ধরে এসেছিস, ঘুরে দেখোস নাই? ধ্যাত, একা একা কি ঘোরা যায়? আচ্ছা সমস্যা নেই, আমার সাথে এখন থেকে ঘুরতে পারবি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, কি কথা? তুই সত্যিই কি বিয়ে করছস? হ্যাঁ। কি বলছিস, এই বয়সে কিভাবে বিয়ে করলি? ওয়েট, তোকে সব বলি। মাহিন রাকিবকে সবকিছু খুলে বলে। রাকিব তো রেগে বলল, ফালতু একটা মেয়ে, ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিবি, যার জন্য তোকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। ওই মেয়ের সাথে সম্পর্ক রাখার থেকে না রাখা ভালো। হুম, ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমি নিজে থেকে দিব না। নিজে থেকে দিলে ওর আব্বু আম্মু আমাকে জেলে পাঠাতে পারে। ওর সাথে এমন ব্যবহার করবো, এক সময় বিরক্ত হয়ে এমনিতে ডিভোর্স দিয়ে চলে যাবে। আচ্ছা তো যেটাই ভালো লাগে ওইটাই কর, বাট কলেজে কীভাবে যাবি? সবাই তো তোকে অনেক ধরনের কথা বলবে। দেখি কি হয়। মাহিন রাকিব দুজন টুকটাক কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে বাসায় চলে গেল। দুজন পড়তে বসলো। পড়াশোনা শেষ করে দুজন মিলে রান্না করতে লাগলো। রান্না করা শেষে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে দুজন উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে বের হয়ে গেল। মাহিন কলেজে ঢুকলে সবাই মাহিনের দিকে এগিয়ে এসে বলে, কিরে ভদ্র মুখোশধারী, কি অবস্থা, এতদিন কই ছিলি? মাহিন ওদের কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। ক্লাসের ভেতরে গেলে কয়েকটা মেয়ে এসে মাহিনকে বিরক্ত করতে লাগলো। রাকিব বলল, কি সমস্যা আপনার? ওকে বিরক্ত করছেন কেন? রাকিব বাইরে চল। রাকিব মাহিনকে নিয়ে বাহিরে আসলে মেয়েগুলো ওদের পেছন পেছন যেতে লাগলো। মাহিন গাছের নিচে গিয়ে বসলে মেয়েগুলোও বসে। হঠাৎ করে মায়া ওখানে এসে বলল, কিরে তোদের কি সমস্যা? এখানে ওকে বিরক্ত করছিস কেন? মায়াকে দেখে মেয়েগুলো বলে, কই আপু, আমাদের ফ্রেন্ড হয় তাই একটু কথা বলছি। মায়ের রাগে লোক নিয়ে তাকিয়ে বলল, আমার সামনে মিথ্যা বলিস? এখান থেকে যা।
আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তোরা কি করছিস। মায়ের ধমক শুনে মেয়েগুলো চলে গেল। রাকিব মায়াকে দেখে বলল, ধন্যবাদ আপু, ওই মেয়েদের সরিয়ে দেওয়ার জন্য। ইহালা একটা বলদ, কেউ কিছু বললে চুপচাপ সহ্য করে যায়। ছোটবেলা থেকে বড়দের মতন থাকে, এজন্য তো ওকে সবাই জ্বালিয়ে মজা পায়। রাকিব চুপ কর। তুমি নতুন এসেছো, তোমাকে তো আগে দেখি নাই। জি। মাহিন, সকালে নাস্তা করেছো? জি, আপনি যান। এ মাহিন, তুই মিথ্যা বলতে পারোস? চুপ কর। রাকিব হাসতে লাগলো। মায়া রেগে গিয়ে বলল, তোমার সাহস তো কম না, আমাকে মিথ্যা বলো। প্লিজ এখান থেকে যাইবেন, বিরক্ত করে না তো। আমার সাথে চলো, গাড়িতে খাবার আছে, খেয়ে নিবে। আমার ক্ষুধা নেই, আপনি যাবেন এখান থেকে। দোস্ত শোন, ওই আপুটার সাথে খাবার খেতে যা। তোর বউ দেখলে এমনিতেই হিংসা করবে, আর তোকে দুশ্চরিত্রা ভেবে নিবে। মাহিন রাকিবকে থামাতে যাবে, রাকিব মাহিনের হাত সরিয়ে দিল। মায়া ভ্রুকুসকে তাকিয়ে বলল, তাই নাকি? তুমি বউকে চেনো? না আপু, ওর বউ একটা রাক্ষসী। আমার ভালো বন্ধুকে দুশ্চরিত্রহীন বানিয়ে দিয়েছে। মাহিন রাকিবকে থামাতে চাইলে রাকিব সরিয়ে দিয়ে বলে, এছাড়া একদম আমাকে চুপ করতে বলবি না। আমি কি তোর বউকে দেখে ভয় পাই নাকি? ওইসব মেয়েদের ভয় পাওয়ার মতন মানুষ আমি না। আরে মাহিন, ওইরকম করছো কেন? তোমার সাহসী বন্ধু এসেছে আর তোমার বউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আছি, তোমার বন্ধু আছে, তাই না? হ্যাঁ আপু, জানেন ওর বউ একটা রাক্ষসী, ফালতু একটা মেয়ে। রাকিব আর কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন বলে উঠল, রাকিবের বাচ্চা, চুপ করবি তুই? কি রে শালা, তুই কি তোর বউয়ের প্রেমে পড়লি নাকি? শালা আমাকে একটা বলস, আর এখানে বউয়ের দুর্নাম শুনতে পারছস না? কুত্তা, তুই যাকে বলছো সেইটাই সেই মেয়ে। রাকিব আর কিছু বলতে যাবে, সাথে সাথে কথাটা শুনে থমকে গেল। মায়ের দিকে তাকাতেই দেখে মায়ার রাগে মুখ লাল হয়ে গেছে। রাকিব ভয়ে ঢোক গিলতে লাগলো। মায়া কিছু বলবে তার আগেই রাকিব বসা থেকে উঠে দৌড়ে পালালো। মায়া মাহিনের দিকে তাকিয়ে বলল, আমি রাক্ষসী, আমি ফালতু, তাই না? আমি বলছি নাকি? এইটা রাকিব বলছে। তুই ওকে না বলে ওই কিভাবে জানলো আমি খারাপ? ভালো হয়েছে, আপনি আসলেই একটা ফালতু মেয়ে, যত সব। মায়া কথাটা বলে বসা থেকে উঠে চলে যেতে লাগলো। মায়ের অনেক খারাপ লাগলো। মায়া কিছু না বলে নিজের ক্লাসে চলে গেল। হঠাৎ করে পেছন থেকে একটা মেয়ে এসে মাহিনকে পেছন থেকে চোখ ধরল। মাহিন হাত স্পর্শ করলে বুঝতে পারল। মাহিন হেসে বলে উঠল, তুলি। তুলি সাথে সাথে চোখ ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল, দূর, টেনে ফেলি কেন? তোর হাতের স্পর্শ বোঝা যায়, তাই এতদিন পর আসলি? হুম, দেশের বাইরে আর যাবো না, এখান থেকেই পড়াশোনা করব। চল আমাদের সাথে বসবি। তুলি গিয়ে মাহিন আর রাকিবের পাশে ব্রেন্সিতে বসল। রাকিব মাহিনের দিকে রেগে বলল, শালা তুই আমাকে কেন বললি না? এটাই এটাই সেই মেয়ে। আমি কি করলাম? আর এই ছেলেকে? তুই কিছুই করস নাই, এটা আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে ওই ছেলে কেন বলছে? আমি আপনাকে কিছু বলি নাই, আমি অন্য বিষয়ে কথা বলছি। ও সরি। মাহিন, তুই থাক, ফ্রেন্ডের সাথে দেখা করে আসি। যা। তুলি চলে গেল। রাকিব মাহিনকে বলল, এই গিন্ডি আবার কেডা? ওই আমার বেস্ট ফ্রেন্ড। এখানে প্রথম যখন আসি কাউকে চিনতাম না, ওর সাথে প্রথম পরিচয় হয়। অনেক ভালো একটা মেয়ে, খুবই মিশুক। 3 মাস আগে দেশের বাইরে চলে গেছিল। ও আচ্ছা, তোর বউ জানে এইসব? হুম, ওর চাচাতো বোন এইটা। হ্যাঁ। হুম। বাহ বাহ ভাই, এক ফ্যামিলিতে সব। চুপ থাক, আমি কি জানতাম নাকি? 5 মাস আগে জানতে পারি। ও আচ্ছা। মাহিন রাকিব কথা বলতে লাগলো। তুলি সবার সাথে দেখা করে ক্লাসে আসলো। বসতে বসতে মাহিনকে কিছু বলতে যাবে, সাথে সাথে স্যার চলে আসে। মাহিন বুঝতে বাকি রইল না তুলি কি বলতে যাচ্ছে। মাহিন কিছু না বলে চুপচাপ ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে তুলি মাহিনকে বলে, এই চল ক্যান্টিনে যাই। না। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি গেলাম। রাকিব চলে যেতে লাগলো। তুলি মাহিনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু ছেলে মেয়ে বললে, বড় বোনকে খাইছে, এখন ছোটটাকে খাওয়ার চিন্তায় আছে। কথাগুলো বলে সবাই হাসতে লাগলো। তুলি রেগে গিয়ে ছেলেটার গালে থাপ্পড় দিয়ে বলল, চুপ, একদম চুপ কর। তুই অনেক ভালো মানুষ, তোকে আমি চিনি না। নিজে আগে ভালো হ।
তারপর অন্য কাউকে নিয়ে মন্তব্য করবি। ছেলেটা রেগে গিয়ে বললে, তোদের কলেজ জন্য কি যা ইচ্ছে তাই করবে? তোরা দু বোন পাইছস কি? যখন তখন এসেই থাপ্পড় মারস। থাপ্পড় খাবার মতো কথা বলবে, আর তোকে আমি আদর করব নাকি? ছেলেটা লজ্জা মুখে বলে, করতে পারিস, কিছু মনে করবে না। মাহিনের রাগ উঠে গেল, কিন্তু কিছু বলল না। তুলি থাপ্পড় আরেকটা দিয়ে মাহিনকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। মাহিন আর তুলি রাকিবের পাশে গিয়ে বসলো। তুলি খাবার অর্ডার দিল। তুলি মাহিনকে বলল, মাহিন, এসব কি? তুই আপুর সাথে এমন কাজ কিভাবে করলি? তোকে আমি ভালো ছেলে ভেবেছিলাম, আর তুই কি না? ছি! আমার ইচ্ছে তাই করছি। ছাপ্পড় মেরে গল ফাটিয়ে দিব। তো সাহস কি করে হয়? আমার সাহস সবসময় বেশি। এতে তোর কোনো সমস্যা? তোর ভালো লাগলে থাক, আর না লাগলে চলে যেতে পারোস। তুলি মাহিনের গালে ঠাস করে থাপ্পড় মেরে চলে গেল। রাকিব মাহিনকে বলল, তুই ওকে সত্যিটা কেন বললি না? শোন, মায়া ওর বড় বোন। সেইখানে আমি যদি সত্যিটা বলতাম, মায়াকে ওই ভুল বুঝতো, দুজনের ভিতরে ঝামেলা হইতো। আর আমি চাই না মায়া ওর সামনে ছোট হোক। তুই কি ভাবিকে ভালোবাসিস নাকি? না, আমার যেটা ভালো মনে হইলো ওইটা করছি। বাদ দে এইসব কথা। রাকিব আর কিছু বলল না। খাবার আসলে দুজন খেয়ে নিল। মাহিন বিল দিয়ে বের হয়ে গেল। ক্লাসে গিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে ব্যাগ নিয়ে চলে গেল। তুলি রাগে মাহিনের সাথে কোনো কথা বলে না। মায়া ক্লাসে আসলে দেখে মাহিন নাই। তুলিকে জিজ্ঞেস করলে তুলি বলে, আমি জানি না কোথায় কি আছে। ওর ব্যাপার তুমি কেন খোঁজ নিচ্ছ আপু? ওই তোমার এত বড় সর্বনাশ করেছে, অথচ তুমি আমাকে কিছুই বলো নাই। আমি তোর সাথে পরে কথা বলছি, আগে বল ওই কোথায় গেছে। বাসায় গেছি। ও আচ্ছা। মায়া দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে মাহিনদের ভাড়ার বাসার সামনে চলে গেল। মাহিন ভিতরে ঢুকতেই মায়া বলল, মাহিন, কি হয়েছে, এখানে কেন এসেছেন? আপনি চলে যান তো। মাহিন কথাটা বলে ভেতরে চলে গেল। মায়া বাইক থামিয়ে ভেতরে ঢুকে পড়ল। মাহিন বাসার ভেতরে ঢুকলে মায়াও ঢুকলো। মায়া দরজা লাগিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? আমাকে ইগনোর করছো কেন? আচ্ছা, আপনি এত বেহায়া কেন? আমার এত বড় ক্ষতি করেও আমার পিছনে বেহায়ার মতো পড়ে আছেন। আসলে আপনি কি চান? এই ঢাকা শহর ছেড়ে দিয়ে এটা চান? আমি চাই তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। কেন আমি আপনার বাসায় থাকবো? দেখেন, মেজাজ খারাপ করবেন না। বাসা থেকে চলে যান প্লিজ। মায়া রেগে গিয়ে মাহিনের কাছে গিয়ে কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে মাথার পেছনে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। মাহিন মায়ার স্পর্শে থ হয়ে গেল। মাহিন চোখ বড় বড় করে ফেলল। নড়ার শক্তি যেন হারিয়ে ফেলেছে। মায়া মাহিনের ঠোঁট জোড়া চুষতে লাগলো। মাহিন ভাবনা জগৎ থেকে বের হয়ে মায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মায়া রেগে গিয়ে মাহিনের কলার ধরে টেনে রুমের ভিতর নিয়ে যেতে লাগলো। মাহিন মায়াকে বলল, দেখেন, আমাকে ছাড়েন। আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। প্লিজ আমাকে ছাড়েন। ছাড়বো না, যা ইচ্ছা করতে পারোস। মাহিন মায়াকে সরিয়ে দিতে গেলে মায়ের পায়ের সাথে বেজে সোজা খাটের উপর পড়ে গেল। মায়াও মাহিনের উপরে পড়ে গেল। মায়া মাহিনের দুহাত খাটের সাথে চেপে ধরল। মাহিন সরিয়ে দিতে গেলে মায়া মাহিনের ঠোঁট নিজের দখলে করে নিল। আস্তে আস্তে মাহিন নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। মাহিন মায়ের সাথে পেরে উঠতে না পেরে আস্তে আস্তে মায়ের মাঝে হারিয়ে যেতে লাগলো। মাহিন ক্লান্ত হয়ে মায়ের বুকের উপরে শুয়ে পড়ল। মায়া মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ করে মাহিনের ফোন বেজে উঠলে মাহিন সাথে সাথে মায়ের উপর থেকে ওঠে। মায়ের দিকে আর নিজের দিকে তাকাতে চিৎকার দিয়ে উঠল। মায়া ভয়ে খাট থেকে নেমে বলল, কি হয়েছে? এভাবে চিৎকার কেন দিচ্ছ? মাহিন শার্ট তুলে নিজেকে ঢেকে বলল, তুমি এত নির্লজ্জ কেন? আমার সাথে এমন করলে কেন? আরে আজব তো, তুমি আমার স্বামী, আমার ইচ্ছে আমি যা ইচ্ছা করব। আর এতক্ষণ মজা নিয়ে এখন এসেছে এইসব কথা বলছো? লাথি খাবা নাকি? যাও, কে কল দিয়েছে ধরো। মায়া কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। মাহিন ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার আব্বু বলছি। আমার নাম্বার আপনি কোথায় পেলেন? মাহিন, ওইসব পরে বলি। মাহিন, আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়ের জন্য রক্ত লাগবে। প্লিজ, তুমি আমার মেয়েকে বাঁচাও। মানে কি হয়েছে? আতিয়া অ্যাক্সিডেন্ট করেছে। আপনি আমাকে হসপিটালের ঠিকানা দেন, আর কততম কেবিনে আছে বলেন, আমি আসছি। মাহিনের আব্বু ঠিকানা দিয়ে দিল।
মাহিন ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে তাড়াতাড়ি গোসল করে প্যান্ট পরে শার্টের বোতাম লাগাতে লাগাতে মায়াকে বলল, মায়া, আপনার বাইকটা নিলাম, আমি আপনার বাসায় গিয়ে বাইক পৌঁছে দিয়ে আসবো। কি হয়েছে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? মায়ের কোনো উত্তর না দিয়ে বাইকের চাবি নিয়ে মাহিন চলে গেল। জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। ওর আব্বুর কথা মতো সেই হসপিটালে চলে গেল। কেবিন খুঁজে বের করলো। মাহিন সোজা ওর আব্বুকে কিছু বলতে না দিয়ে ডক্টরের সাথে চলে গেল। মাহিনের রক্তের গ্রুপ চেক করে নিল, মিলে যাওয়াতে মাহিনের রক্ত নিল। মাহিন রক্ত দেওয়া শেষ হলে কেবিন থেকে বের হতে গিয়েও পড়ে যেতে নিলে সাথে সাথে ওর আব্বু ধরে ফেলল। মাহিন, একটু রেস্ট নাও। ছাড়েন, আমি ঠিক আছি। মাহিনের সৎমা মাহিনের সামনে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। মাহিনকে বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার জন্য তোমার আব্বু তোমার খোঁজ নিতে পারে নাই। তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে। মাহিন ওর সৎমাকে বলল, আন্টি কান্না করেন না, আর আমি এসব শুনতে আসি নাই। আত্মীয়ার কি হয়ে আমাকে আপডেট জানিয়ে দিয়েন, আমি পরে আসবো। আমাকে এখন যেতে হবে। মাহিন, এই অবস্থায় যেতে পারবে না, তোমার শরীর তো দুর্বল হয়ে গেছে, খাবারও ঠিক মতো খাও না নাকি? আপনার এত ভাবতে হবে না, আত্মীয়ের জন্য দোয়া করেন যান। মাহিন ওর আব্বুকে সরিয়ে দিয়ে আতিয়াকে একবার বাহির থেকে দেখে চলে গেল। মাহিনের আব্বু আটকানোর চেষ্টা করলে মাহিন থাকলো না। মাহিন বাইক চালিয়ে যেতে লাগলো। মাহিনের মাথা ব্যথা করতে লাগলো। মাহিন একটা দোকানের সামনে নেমে ব্রেঞ্চিতে বসলো। মাহিন দোকানদারের থেকে পানি চাইলে পানি খেয়ে কিছুক্ষণ বসে থেকে দোকানদারকে পানির বিল দিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। মায়াকে কল দিয়ে জানতে পারল ওর বাসায় চলে গেছে। মাহিন মায়ের থেকে ঠিকানা নিয়ে মায়ের বাসার দিকে রওনা দিল। মাহিন মায়ের বাসার সামনে গিয়ে শক্তি পেল না। মাহিন বাইক থামিয়ে মায়াকে কল দিয়ে সাথে সাথে বাইক থেকে পড়ে গেল। মায়া কল রিসিভ করে দারোয়ানের কণ্ঠ পেয়ে দৌড়ে নিচে আসলো। এসে দেখে মাহিনকে দারোয়ান ধরে আছে আর ডাকছে। মায়া মাহিনকে ধরে ওর ফোনটা হাতে নিয়ে বলল, মাহিন, এই মাহিন, কি হয়েছে? মাহিন আঙ্কেল, আপনি একটু আমাকে ধরেন তো। দুইটা গার্ড এসে মাহিনকে ধরে নিয়ে যেতে লাগলো আর একজনকে বাইকটা ভেতরে নিয়ে আসতে বলল। গার্ডগুলো মাহিনকে ভেতরে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দিলে সবাই অবাক হয়ে গেল। তুলি ছুটে এসে বলল, মাহিন, এই মাহিন, কি হয়েছে তোর? বুঝতে পারছি না কি হয়েছে ছোট আম্মু, তুমি তো ডাক্তার দেখাও না, ওর কি হয়েছে? মায়ের ছোট আম্মু রাহেলা বেগম মাহিনকে দেখতে লাগলো। দেখা শেষ হলে বলল, ছেলেটার শরীর অনেক দুর্বল আর টেনশনের ফলে অজ্ঞান হয়ে গেছে। মায়া, ওকে ধরে খাটে শুইয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে ছেলেটা রক্ত দিয়েছে কাউকে, ইনজেকশনের দাগ দেখছি, ফুলে গেছে। রাহেলা বেগমের কথা শুনে অবাক হয়ে গেল। মাহিনকে ধরে মায়ের একটা রুমে নিয়ে গেল। মাহিনকে খাটে সোজা করে শুইয়ে দিল। মাথায় বালিশ দিতে গেলে বালিশ দিতে না করে দিল। মাহিনের জ্ঞান ফিরতে দেখে রাহেলা বেগম বাহিরে চলে গেল। মাহিন চোখ খুলে সবাইকে এভাবে দেখে ভয় পেয়ে গেল। মাহিন লাফ দিয়ে উঠতে গিয়ে ঘাড়ে টান লাগলো। মাহিন মায়াকে বলল, দুঃখিত, আমি এখানে কি করছি? তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি কাউকে রক্ত দিয়েছো নাকি? আর অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? তেমন কিছু না, শরীর একটু দুর্বল তাই। আচ্ছা, আপনার বাইক পাইছেন তো? আমি এখন আসছি। সরি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে। মাহিন কথাটা বলে উঠতে যাবে, সাথে সাথে মায়া মাহিনকে ধরে বসিয়ে দিয়ে বলল, এক পা উঠবে না, এখানে বসে থাকো। আরে আমি ঠিক আছি। চুপ থাক, তুই ঠিক আছোস? এই জন্য তো অজ্ঞান হয়ে গেছিলে। রাহেলা বেগম ফলের জুস নিয়ে এসে তুলিকে বলে উঠল, তুলি, এইটা কেমন ব্যবহার? বেয়াদবি করছো কেন? ছোটামো, এটা আমার ফ্রেন্ড হয়। মাহিন দরজার দিকে ঘুরে রাহেলা বেগমকে দেখে অবাক হয়ে গেল। মাহিন বসা থেকে উঠে পড়ল। মায়ের আম্মু বলে, মাহিন তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মাহিন বলল, আন্টি আমি কিছু খাবো না, আমি বাসায় যাব। তুই রেস্ট নে, এত বেশি বুঝোস কেন? আমি ঠিক আছি। রাহেলা বেগম মাহিনের হাতে ফলের জুস নিয়ে এসে বলল, বাবা, তুমি এটা খেয়ে নাও। মাহিন ফলের জুস ফেলে দিতে গিয়েও না দিয়ে বলল, দরকার নেই আন্টি, আমার জন্য জুস করে নিয়ে আসার জন্য ধন্যবাদ। রাহেলা বেগম কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিনের ফোন বেজে ওঠে। মায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, তোমার দাদিমা কল দিয়েছে,
তুমি জুস খাবে নাকি? আমি দাদিমাকে বলে দিব। আমার ফোনটা দেন প্লিজ। এমন কিছু করবেন না, উনি মুরব্বী মানুষ, টেনশন করবে অনেক। মাহিন মায়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম সালাম। দাদু ভাই, তুমি নাকি আতিয়াকে রক্ত দিয়ে বের হয়ে গেছো? তুমি ঠিক আছো তো? এমন পাগলামি কেন করো? মাহিনের মাথা চক্কর দিলে মাহিন খাটের উপরে বসে পড়ে। মায়া ধরতে যাওয়ার আগেই মাহিন নিজেকে সামলিয়ে নেয়। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে বলল, দাদিমা আমি একদম ঠিক আছি। তোমাকে এসব কে বলেছে? নিশ্চয় তোমার ছেলে বলেছে, তাই না? হ্যাঁ দাদু, তুমি কোথায় আছো? আর এভাবে তুমি এসে একদম ঠিক করো নাই। যদি তোমার কিছু হয়ে যেত, তুমি এখনই রাকিবকে বলো ফল কিনে আনতে। আমি আসছি তোমার চাচুর সাথে। না না দাদিমা, আমি ঠিক আছি, তোমাকে আসতে হবে না। তোমার নাত বউ আমার সাথে আছে। তুমি আমাকে মিথ্যা বলছো। না দাদিমা, মিথ্যা বলছি না। মাহিন মায়াকে ইশারা করল। মায়া ফোনটা হাতে নিয়ে বলল, দাদিমা আপনি চিন্তা করবেন না, মাহিন আমাদের বাসায় আছে, আর আমি ওকে এখান থেকে যেতে দিব না। যাক, কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবো। এই পাগল ছেলেটাকে নিয়ে আর পারি না। রক্ত দিয়ে বের হয়েছে, কতটা ভয় পেয়ে গেছিলাম। কিছু হলে কি হতো? দাদিমা, ওই কাকে রক্ত দিতে গিয়েছিল, আর ওই নিজেই তো দুর্বল, সেখানে আবার আরেকজনকে রক্ত দিতে গেছে। তোমাকেও কিছু বলে নাই? না, আমাকে কিছু বলতেই চায় না, আমার সাথে খালি ঝগড়া করে। মাহিন সাথে সাথে ফোন কেড়ে নিয়ে বলল, দাদিমা আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না। আমি এখন ফোনটা রাখছি। মাহিন ফোন রেখে দিয়ে বলল, ধন্যবাদ দাদিমার সাথে কথা বলার জন্য। ধন্যবাদ দিতে বলছি তোমায়? আমার প্রশ্নের উত্তর দাও। কাকে রক্ত দিয়েছো? নিজের শরীর খারাপ আবার রক্ত দিতে গেছো? আমার বোনকে দিয়েছি, আর এখনো কথা আছে? মাহিনের কথা শুনে মায়া তুলি অবাক হয়ে গেল। তুলি মাহিনকে বলল, তোর আবার বোন আসলো কই থেকে? আমি যতটুকু জানি তুই তোর দাদিমার কাছে থাকোস। তোর চাচুও দুইটা ছেলে মেয়ে তো নেই, তাহলে তোর বোন আসলো কই থেকে? মাহিন তুলির প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। মায়া হাত ধরে বলল, কানে শোনো নাই? আমি দাদিমাকে বলছি তুমি আমাদের বাসায় থাকবে। দাদিমা আমার ভরসায় তোমাকে ছেড়েছে, তুমি এখান থেকে যেতে পারবে না। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? শুনেন, আমার বিষয়ে না গোলাবেন না। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? না জেনে শুনে তো আমাকে বিয়ে করে বসলেন। তোমার সম্পর্কে শুনে আমি কি করব? আমি তোমাকে ভালোবাসি, বিয়েও করেছি, হয়ে গেছে। আর তোমার সম্পর্কে জেনে কোনো লাভ আছে? আমার আব্বু চাচুদের যা আছে এইটাতে তোমার ফ্যামিলিকে চালাতে কোনো ব্যাপার না। মাহিনের রাগ উঠে গেল। একই তো রাহেলা বেগমকে দেখে মাথা গরম হয়ে গেছে। তার উপর মায়ের কথা শুনে চিৎকার করে বলল, আমায় কি আপনার ফকিনি মনে হয়? আমি গরিব হতে পারি, ফকিনি না যে অন্য কারো সাহায্য নিয়ে আমাকে আমার দাদিমাকে চলতে হবে। আমি তোমাকে সেভাবে বলি নাই মাহিন, আমাকে ভুল বুঝছো। মাহিন মায়াকে কিছু না বলেই চলে যেতে লাগলো। মায়া মাহিনের পেছন পেছন সবাই যেতে লাগলো। তুলি রেগে গিয়ে বলে উঠল, আমার বোনকে ধর্ষণ করার সময় মনে ছিল না? এখন বিয়ে করে এত অবহেলা করার মানে কি? তুই কি বোঝাতে চাস? হ্যাঁ, মাহিন তুলির কথা শুনে দাঁড়িয়ে গিয়ে কিছু বলবে, তখনই মাথা চক্কর দিলে মাহিন সোফায় বসে পড়ে। রাহেলা বেগম বলে ওঠে, আরে তুমি খুব জেদি একটা ছেলে, হাঁটতে পারছো না সেখানে এত দেমাক কেন দেখাও? তোমার সাহস দেখছি অনেক বেশি। আমাদের ফ্যামিলির মেয়ের সাথে গলা উঁচিয়ে কথা বলো। এই প্লিজ, আপনি আমাদের মধ্যে ঢুকবেন না তো। এইটা একান্ত আমাদের স্বামী স্ত্রী ব্যাপার। আপনি নাক না গলালে খুশি হব। বিয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই। তোমার ভাগ্য ভালো, আমরা তোমার সাথে ভালো ব্যবহার করছি। আমাদের মেয়ের সাথে খারাপ কাজ করার পরেও যে তোমাকে জেলে দেই নাই, এটাই তো তোমার ভাগ্য ভালো। মাহিন রেগে গিয়ে বলল, জেলে দিবেন, দেন না করেছে কে? যে শান্তিতে আমাকে রাখছেন, তার থেকে জেলেও কিছু না। মাহিনের মুখ ফসকে কথাগুলো বের হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। রাহেলা বেগম বলে উঠল, মানে আমি আবার তোমাকে কি করলাম? আমি তো আজ তোমাকে প্রথম দেখছি। এই মায়া, এই ছেলের মাথায় কি সমস্যা আছে নাকি? কি উল্টাপাল্টা কথা বলছে?
মাহিন, তুমি এসব কি আবল তাবল বকছো? এই, তুমি আমার রুমে চলো তো। রেস্ট নাও, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। মায়া তুলি জোর করে মাহিনকে ধরে সিঁড়ি ভেঙে মায়ের রুমে নিয়ে গেল। মাহিনকে শুয়ে দিয়ে তুলি বলল। আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। মাহিন কিছু না বলতে পারল না। মাহিন চুপ করে শুয়ে থাকলো। মায়া মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মায়া মাহিনকে বলল। মাহিন, তুমি তো এমন ছেলে ছিলে না। তুমি তো আগে কত ভালো ছেলে ছিলে, ভদ্র শান্ত একটা ছেলে, কেউ মারলেও কখনোই কিছু বলতে না। আর এখন এত পরিবর্তন কিভাবে হলে? ছোট আম্মুর সাথে বেয়াদবি করলে, এত জোরে জোরে কথা বললে, সত্যি অনেক অবাক হয়ে গেলাম। আমি বেয়াদব? আমি কখনোই ভালো ছিলাম না। প্লিজ চুপ করেন, আমার কথা বলতে ভালো লাগছে না। মায়া আর কিছু বলল না। তুলি কাজের মেয়ে মিলে খাবার নিয়ে আসলো। মায়া মাহিনকে খাইয়ে দিতে লাগলো। প্রথমে খেতে না চাইলেও পরে খেতে লাগলো। মায়া খাওয়া শেষ করে মাহিনকে শুইয়ে দিয়ে বলল। তুমি ঘুমাও। মায়া মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ করে মায়া দেখে মাহিনের চোখ বেয়ে পানি ঝরছে। মায়া অবাক হয়ে বলল। মাহিন, কি হয়েছে? কান্না করছো কেন? মায়ার কণ্ঠ শুনে সাথে সাথে চোখ মুছে বলল। কই, এক কথা বলে না তো আমি কেন কান্না করতে যাব? ধুর, আর একটা কথা বলে না তো, আমাকে ঘুমাতে দেন। মায়া অবাক হয়ে গেল। মাহিনকে কিছু বলল না। মাহিন চোখ বন্ধ করে ভাবতে লাগলো। বাহ, উনি তো অনেক সুখে আছে। যাক, সবাই সুখে থাক, শুধু আমি অসুখে থাকি। আমার সব সুখ ওনাকে দিয়ে দেন আল্লাহ, আমার দরকার নেই সুখের। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভেঙে দেখে মায়া ওর পাশে শুয়ে থেকে ফোন দেখছে। মাহিন উঠে বসল। মায়া মাহিনের দিকে খেয়াল না করে ভিডিও দেখতে লাগলো। মাহিন তাকাতেই হা হয়ে গেল। মায়া এত মনোযোগ করে ভিডিও দেখছে, ওর খেয়াল নেই মাহিন যে ওর পাশে বসে আছে। মাহিন আস্তে আস্তে বলল। কিস লাগবে নাকি? বড়টা ঘুমাচ্ছে, একটুও ভালোবাসে না। মায়া কথা শেষ করে হঠাৎ করে খেয়াল হলো পাশে মাহিনকে দেখে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি করে ভিডিওটা অফ করে বলল। না মানে আমি এসব দেখি নাই, হঠাৎ করে রোমান্টিক গানটা চলে আসলো, এই আর কি। মায়ের অবস্থা দেখে মাহিন হাসি থামাতে না পেরে ফিক করে হেসে দিল। মায়া আরও লজ্জা পেয়ে গেল। মাহিন কিছু বলার আগেই মায়া সোজা মাহিনের উপরে ঝাঁপিয়ে পড়ে কিস করতে লাগলো। মাহিন বাধা দিতে গিয়েও দিল না। মাহিন হাসি থামছে না দেখে মায়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে 3 মিনিট পর ছেড়ে দিয়ে ঠোঁট চটকাতে চটকাতে বলল। ইয়াম্মি। আপনি কি এইসব ভিডিও দেখেন নাকি? আরে ধ্যাত না, হুট করে সামনে এসেছে আর ভালো লাগলো, তাই আর কি। বাট কিস যে করে দিবে বুঝতে পারি নাই। ভালো বুঝছি, আপনি একটা লুচ্চি মেয়ে। আরে বাবা, সত্যি আমি লুচ্ছি না, আমি এসব দেখি না, সত্যি বলছি। রাখেন, আপনি লুচ্চি মেয়ে। না, আমি লুচ্ছি না। মায়া রেগে গেলে মাহিন হেসে বলল। আরে আমি মজা করছি, এতে রেগে যাওয়ার কিছু নাই। আচ্ছা, আপনার ওয়াশরুমটা কোনটা? মায়া হাত দিয়ে দেখিয়ে দিল। মাহিন খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে মায়াকে বলল। আচ্ছা, আমি তাহলে এখন আসছি। আর ধন্যবাদ আমাকে এতক্ষণ থাকতে দেওয়ার জন্য। কথা কম বলো, আব্বু এসেছে, তোমাকে থাকতে বলেছে। আমার বাসায় গিয়ে পড়তে হবে। আমার সাথে পড়তে বস, আমার বই আর তোর বই একই। আমি কেন তোর বই দিয়ে পড়বো? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তো আমার বই মানে তোর বই। চালাকি করছে, লাভ নাই মাহিন বেবি, তোমাকে এখান থেকে যেতে দিচ্ছি না। আচ্ছা, আপনার ছোট আম্মু কোথায়? আমি ওনার সাথে একটু কথা বলবো। কেন, কি কথা বলবে? আমি ওনার সাথে রাগের বসে অনেক খারাপ ব্যবহার করছি, তাই ক্ষমা চাইবো। নিচে আছে আম্মু। আচ্ছা, তোর ছোট আম্মুর সন্তান নাই? আমি তো তার সন্তান। ইয়া, কিভাবে? তুই তো আমার সাথে কার। তো কি হয়েছে, উনি আমার সৎমা, বাট উনি আমার নিজের আম্মুর থেকেও অনেক বেশি। আমি ওনার মেয়ে, উনি আমার জন্য আমার কোনো সন্তান নাই। আর আমার আম্মু অনেক ভালো, আমাদের ভাই বোনদের উনি অনেক ভালোবাসে। তুই আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করছস, অসুস্থর জন্য কিছু বলি নাই, না হলে লাথি মারতাম। ও আচ্ছা, চল তাহলে ক্ষমা চেয়ে আসি। মাহিনের সাথে তুলি মায়া যেতে লাগলো। মাহিন মনে মনে ভাবতে লাগলো। অন্যান্য জনের সন্তান তার কাছে প্রিয়, অথচ তার নিজের সন্তান খোঁজ খবরও নেয় নাই কোনো দিন। তার নিজের সন্তান তার সামনে থাকা সত্ত্বেও তিনি চিনল না
মানুষ কত ধরনের হতে পারে এই আমার বাবা মাকে না দেখলে বুঝতে পারতাম না। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে নিচে চলে গেল। নিচে গিয়ে অবাক হয়ে গেল। মাহিন বলে উঠল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? মাহিনের কণ্ঠ শুনে মাহিনের মামা চমকে গেল। পেছনে ঘুরে তাকাতেই রাহেলা বেগম বলল। ভাই, তুই এই ছেলেকে চিনিস? হুম। হ্যাঁ মাহিন, তুমি এখানে? মামা আগে সালামের উত্তরটা তো নেন, তারপর বাকি প্রশ্ন করবেন। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। বাট তুমি এখানে কি করছো? কি আর করব, এইটা আমার শ্বশুর বাড়ি। কি তোমার শ্বশুরবাড়ি মানে? হ্যাঁ, এইটা আমার শ্বশুর বাড়ি। আন্টিকে জিজ্ঞেস করতে পারেন। আন্টি, আপনি আমার চাচি শাশুড়ি তাই না? হুম। কার বর তুমি? আঙ্কেল, আমার হাজবেন্ড। আমার মাথা ঘুরছে, কি দিয়ে কি বলে এসব। মাহিন, তুমি বিয়ে করলে? আন্টি নিশ্চয় আমাকে জানাতো। মামা, বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। আমি মায়ের সাথে খারাপ কাজ করেছিলাম, তাই সবাই আমাদের জোর করে বিয়ে করে দিয়েছে। মাহিনের কথা শুনে মাহিনের মামা অবাক হয়ে বলল। কি যাতা বলো, এইসব বিশ্বাস করার মতো নাকি? তোমাকে কি আমি চিনি না? তুমি এমন কাজ কখনোই করতে পারো না। তোমরা কি আমার সাথে মজা করছো নাকি? ভাই, ওই বেয়াদব ছেলে যা বলছে সব সত্যি। এই ছেলেটাই মায়ের সাথে জঘন্য কাজ করেছে। ভাইজানের কাছে আমি থাকলে জেলে দিতাম, এমন শিক্ষা দিতাম। কাদের বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে। মাহিনের মামার মাথায় যেন কিছু ঢুকছে না। মাহিন রাহেলা বেগমের কথা শুনে বলল। আন্টি, আমার মেন উদ্দেশ্য আপনার বাড়ির সম্পদ নিজের নামে করার, তারপর আপনাদের কোম্পানি নিয়ে নেওয়ার ইচ্ছা আছে। মাহিনের কথা শুনে রাহেলা বেগম রেগে গিয়ে বলল। কতটা বেহায়া একটা ছেলে। ভাইজান, আপনি এই ছেলের সাথে কোন হিসাবে মায়াকে বিয়ে দিলেন? এই ছেলেকে আমার প্রথম থেকে সুবিধার লাগে নাই, আবার দুপুরের দিকে আমার সাথে বেয়াদবি করছে। বাবা মার শিক্ষার কমতি আছে। আমাদের বাড়ির ছেলে মেয়েদের দিকে একবার তাকিয়ে দেখো, তাদের কেমন ব্যবহার। মাহিন মুস্কি হেসে বলল। আন্টি, আমার তো মা বাবা কেউ নাই, আমাকে শিক্ষা দেওয়ার মতো কেউ নাই। বাট আমার দাদিমা আমাকে যে শিক্ষা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ। মাহিনের কথা শুনে মাহিনের মামা রাহেলাকে থামিয়ে দিয়ে বলল। মাহিন বাপ, আমার মন খারাপ করিস না আপার কথা শুনে। আর আপা, তোমার কথাও ভুল হচ্ছে। মাহিনকে যেমন ভাবছো ও তেমন না। ও অনেক ভালো একটা ছেলে, আর এই সব সম্পদের লোভ ওর নাই। ওই তোদের সাথে মজা করছে। এই ছেলেটা কে বলতো? তুই এত সাপোর্ট নিচ্ছিস কেন? আর তোকে মামা কেন বলছে? মাহিনের মামা কিছু বলতে যাবে তখনই মাহিন বলে উঠল। মামার সাথে একদিন রাস্তায় পরিচয় হয়েছিল, সেইখান থেকে ওনাকে আমি মামা বলে ডাকি, আর উনি আমাকে ভাগনা বলে ডাকে। যাই হোক, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, বাট আমার মনে হয় আপনার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। যা করছি ঠিক করছি। মাহিন, ভুলে যাও না উনি কে। আমি তো মনে রাখি না, আবার ভুলে যাব কি? মাহিন, আমার সাথে আসো তো। দুঃখিত মামা, আমি জানি কি বলবেন। আমাকে বাসায় যেতে হবে। আর মামা, আমি হস্টেল চেঞ্জ করেছি। আমার কলেজ থেকে 10 মিনিট হাঁটলে আমাদের বাসা। কেন হোস্টেল চেঞ্জ করছো কেন? ওই যে মামা বললাম, ওনার সাথে খারাপ কাজ করার জন্য হস্টেল থেকে আমাকে বের করে দেয়। মাহিন, আমি কিছু বুঝতে পারছি না। তুমি 1 মাসের ভিতরে এমন পরিবর্তন কিভাবে হইলে? তোমার কণ্ঠ, বিহেভিয়ার কেমন চেঞ্জ হয়ে গেছে। আর তুমি সত্যি এমন কিছু করতে পারো, আমার বিষয়টাই হজম হচ্ছে না। তুই এই কথা বিশ্বাস কেন করতে পারস না? রাস্তায় পরিচয়, তাকে দেখে তুই বুঝে গেছস ওই কেমন। আম্মু, মামা ঠিক বলেছে। মাইন আসলে এমন ছিল না। আমার সাথে তো 1 বছর 5 মাস থাকছে। আমি কখনো ভুল করে হাত ধরলেই সরিয়ে দিত। আমার সাথে বসলে এক সাইডে বসতো, যাতে আমার সাথে টাচ না হয়। আর সেই ছেলে কিভাবে এত পরিবর্তন হলো, আমার তো হজমই হয় না। এত হজম হওয়া লাগবে না, সারা জীবন সবাই এক থাকে না। আচ্ছা, আমি আসছি। মাহিন চলে যেতে নিলে মাহিনের মামা বলে উঠল। এই মাহিন, দাঁড়াও। তোমার বাসার ঠিকানা দিয়ে যাও, আমি সকালে বাজার করে নিয়ে আসব। মাহিন হাঁটা থামিয়ে দিয়ে পেছনে ঘুরিয়ে বলল। মামা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। দাদিমা 10,000 টাকা দিয়েছে, এই মাস চলে যাবে। আর অ্যাডভান্স বাসা ভাড়া দিয়ে দিয়েছি। আর 2 মাস পর আমার পরীক্ষা দিয়ে জবে ঢুকে পড়বো। প্লিজ আমাকে নিয়ে এত চিন্তা করো না তো।
10,000 টাকা দিয়ে 1 মাস চলবে। তোমার মাথায় কি সমস্যা নাকি? আমার আপনাদের মতো এত টাকা লাগে না। খাবারে খরচ চলে, গাড়ি ভাড়া, টিউশনি টাকা দিয়ে চলে যায়। মাহিন কথাটা বলে সাথে সাথে মুখ চেপে ধরল। মাহিনের মামা অবাক হয়ে গেল। কি তুমি টিউশনি করো মানে? তোমাকে এখানে পড়াতে পাঠানো হয়েছে এসব করতে না। আর আমি তোমাকে কতবার বলছি টাকা দরকার হইলে আমার কল দিবে, আর কারো টাকা না নাও। আমার টাকা নিতে কি সমস্যা? না মানে মামা, মুখ ফসকে বের হয়ে গেছে। তুমি ওই কথা বিশ্বাস করো না। মার দেবো মামার সাথে দুষ্টুমি করা। যা বলছে ওইটা করো। মামা আমার হাতে সময় একদম নাই। একটু হসপিটালে যাব, ওইখান থেকে বাসে গিয়ে পড়তে হবে। বাই মামা। এই হসপিটালে কেন যাবে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আত্মীয় বনু হসপিটালে মামা, ওই অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওকে দেখতে যাব। কি বলছি? মেয়েটা কি ঠিক আছে তো? রক্ত দিয়ে এসেছি, তারপর আর কিছু জানি না। ওই লোকটাকে তো বলেছিলাম আপডেট জানানোর জন্য, কিছু বলে নাই। ব্যস্ত মানুষ হয়তো ভুলে গেছে। আমার তো দায়িত্ব আছে বোনকে দেখার, তাই দেখে আসি। থাকো মামা, কই দিন থাকবে? তোমাকে আমার বাসার ঠিকানা দিতাম, বাট তুমি তো। আচ্ছা ঠিকানা দিয়ে যাও, টাকা দিয়ে দিব। তুমি বড় হয়ে গেছো, আমাদের না জানিয়ে টিউশনি করাও। আমাদের থেকে অনেক কিছু লুকানো শিখে গেছো, অনেক বড় হয়েছো। মামা রাগ করছো কেন? আমার বিষয়টা ভালো লাগে না। আমি চাই না কেউ আমাকে সাহায্য করুক। আমি সত্যি বড় হয়ে গেছি। আমি আর ছোট নাই, সব কিছু বুঝতে শিখেছি। আমাকে আর ছোট ভেবো না। আচ্ছা মামা বাই, আগামীকাল কলেজ থেকে এসে তোমায় কল দিব। তুমি বাসা নিচে চলে এসো। আমার চকলেট আইসক্রিম কিনে দিতে হবে কিন্তু। মাহিন কথাগুলো বলে চলে গেল। মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মাহিনের মামার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মাহিনের মামাকে কান্না করতে দেখে সবাই অবাক হয়ে গেল। রাহিলা বেগম বলল, কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? মাহিনের মামা চোখ মুছে বলল, আপা জানি না মাহিন তোমার সাথে কীরকম ব্যবহার করছে। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আপা ওকে আর এইভাবে কথা বলো না। ছেলেটা তোমার এই ধরনের ব্যবহার সহ্য করার ক্ষমতা নাই। প্লিজ দয়া করে ওকে তুমি এমন কড়া কণ্ঠে কথা শোনাও নাও। রাহিলা বেগম সাথে সবাই বেশ অবাক হয়ে গেল। রাহিলা বেগম বলে উঠল, আমি কিছুই বুঝতে পারছি না। এই ছেলের জন্য তোর অত চিন্তা কেন? তুই জানোস দুপুরের দিকে আমি ভালোর জন্য জুস দিতে গেছি, আমাকে কতগুলো কথা শোনালো। কত রাগ ওর চোখে ছিল জানোস? আমার সাথে বেয়াদবি করছিল। হয়তো ওর কোনো বিষয়ে রাগ হয়েছিল, তাই এমন করে ফেলেছে। ছোট মানুষ, ক্ষমা করে দেও। আর প্লিজ ওর সাথে একটু ভালো ব্যবহার করো। ওই অল্পতেই অনেক খুশি থাকতে জানে। ওর কারো থেকে কিছু চায় না, শুধু ভালোবাসা আর মিষ্টি করে মুখে কথা বলে, ওই তাতেই খুশি। ইতিম সন্তানের জীবন কেমন হতে পারে, যেটা একমাত্র একটা ইতিম সন্তান বুঝতে পারে। মামা, আপনি ওর সম্পর্কে এত কিছু জানেন কিভাবে? ওই তো বললো আপনার সাথে রাস্তায় পরিচয়। কথাটা কেমন মিলছে না। আমাকে ওর ঠিকানা দিয়েছিল, আমি ওর বাসায় আগে যাইতাম। ওর খোঁজ খবর নিয়ে ওর হোস্টেলেও দেখা করতে যাইতাম তোদের বাসায় আসলে। ও আচ্ছা, এই আতিয়া মেয়েটা ওর কেমন বোন? ওর সম্পর্ক কথা না তোলা ভালো। ওই যখন তোমাকে কিছু বলে নাই, আমি যদি বলি অনেক রাগ করবে। মাহিন বাসা থেকে বের হয়ে সোজা হসপিটালের দিকে রওনা দিল। 1 ঘন্টা সময় লাগলো। আতিয়ার জন্য চকলেট নিয়ে গেল। মাহিন আতিয়ার কেবিনে বসে বলল, বনু কি অবস্থা তোমার? আতিয়া মাহিনকে দেখে বলে ওঠে, ভাইয়া তুমি এসেছো? ভাইয়া তুমি নাকি আমাকে রক্ত দিয়েছো? ভাইয়া তুমি না আমাদের দেখতে পারো না, তাহলে আমাকে রক্ত দিলে কেন? মাহিন আতিয়ার কথা শুনে বলল, তুমি আমার বনু হও, আমি তোমার বড় ভাই। আমার একটা দায়িত্ব আছে তো নাকি? আমি তোমাদের উপরে কখনোই রাগ করি নাই। আমি কথা কম বলতে পছন্দ করতাম তাই। ও শোনো, তোমার জন্য চকলেট আনছি। আমার এর থেকে বেশি কিছু আনার সামর্থ্য নাই, তুমি তো জানোই। আতিয়া খুশি হয়ে ডান হাত দিয়ে নিয়ে বলল, ভাইয়া আমি অনেক খুশি হয়েছি, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো। ভাইয়া তুমি আমাদের সাথে থেকে যাও না। সবার বড় ভাই তাদের বোনের কত ভালোবাসে। আমারও তো ইচ্ছে করে বড় ভাইয়ার সাথে মজা করতে, ঘুরতে যাওয়ার সব কিছু করতে। মাহিন আতিয়ার কথা শুনে খারাপ লাগলো। বাহির থেকে মাহিনের সৎমা আর আব্বু দেখতে লাগলো। মাহিনের সৎমা থাকতে বললে মাহিন বলল, সরি, আমি থাকতে পারবো না। আচ্ছা বনু, আমাকে বাসায় যেতে হবে। বেশি রাত করলে গাড়ি পাওয়া যাবে না।
শোনো, তুমি সুস্থ হয়ে নাও। আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি তোমাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করবো, প্রমিস। আতিয়ার অনেক খুশি হলো। মাহিন আতিয়ার কপালে চুমু দিয়ে বিদায় নিয়ে বের হলে মাহিনের আব্বু বলে, আজকের রাতটা থেকে যাও, আমাদের বাসা এখান থেকে 5 মিনিটের রাস্তা। না, আমি বাসায় চলে যেতে পারবো, সকালে কলেজ আছে। থেকে যাও না, সকালে আমি গাড়ি করে দিয়ে আসবো। দরকার নাই, বড় লোকদের গাড়িতে আমি বসি না। মাহিন কথাটা বলে চলে গেল। গাড়ির অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করে গাড়ি পেল না। মাহিনের আব্বু উপর থেকে নজর রাখলো। মাহিনের আব্বু মাহিনের সৎ মাকে বলল, তুমি বাসায় চলে যাও, আমি মাহিনকে রেখে আসছি। মাহিনের আব্বু কথাটা বলে নিচে চলে গেল। গাড়ি নিয়ে মাহিনের সামনে থামিয়ে বলল, মাহিন আসো, রেখে আসি। না থাক, আপনি যান, আমি গাড়ি পেয়ে যাব। আসো, গাড়ি পাওয়া মুশকিল, এখন এত দূর কেউ যাবে না। মাহিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। মাহিন উপায় না পেয়ে গাড়িতে উঠে বসলো। মাহিনের আব্বু ড্রাইভিং করতে লাগলো। দুজন চুপচাপ বসে আছে, কেউ কিছু বলছে না। মাহিনের ফোন বেজে উঠতে মাহিন দেখে রং নাম্বার থেকে কল এসেছে। কে যেন। মাহিন কলটা ধরতে গিয়েও কেটে গেল। আবার কল দিলে মাহিন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম মাহিন, আমি মায়া। ও, কিছু বলবেন? কোথায় তুমি? হসপিটাল থেকে বের হয়েছি, বাসায় গিয়ে আপনাকে কল দিবনি। কত দূর? তুমি আসতে কত সময় লাগবে? 1 ঘন্টার মতো। এত দূর? বাট কিছু কি হয়েছে? না, এমনিই কল দিলাম। ও, আমার নাম্বার কই পাইছেন? তুলির থেকে নিয়েছি। ও আচ্ছা, ফোন রাখছি। না, কলে কথা বলো। কি বলবো? আচ্ছা, তুমি এত আনরোম্যান্টিক কেন? একটু রোমান্টিক হতে পারো না? মাহিন বিষম খেলো। মাহিনের আব্বু পানি এগিয়ে দিলে মাহিন পানি খেয়ে বলল, এই রাখেন তো, আমি এমনি। এই রাখবে না, ভিডিও কল দাও। আমার এমবি নাই, ফোন রাখেন, আমি বাসায় গিয়ে আপনাকে কল দিব। আমি রিচার্জ করে দেই। দরকার নেই, আমার এমবি এখন দরকার নাই, আপনি রাখেন তো। মাহিন কথাটা বলে কল কেটে দিল। মায়া বারবার কল দিতে লাগলো। মাহিন বিরক্ত হয়ে ফোন বন্ধ করে ফেলল। মাহিনের আব্বু মাহিনকে বলল, আমার স্ত্রী। মাহিনের কথা শুনে সাথে সাথে মাহিনের আব্বু গাড়ি থামিয়ে দিয়ে মাহিন নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা গাড়ির সাথে ধাক্কা খেয়ে কপাল কেটে রক্ত পড়তে লাগলো। মাহিনের আব্বু মাহিনকে ধরে বলল, মাহিন, সরি, আমি বুঝতে পারি নাই, তুমি সিট বেল্টটা পরো নাই কেন? আমি ঠিক আছি, এভাবে গাড়ি থামানোর মানে কি? মাহিনের আব্বু রুমাল দিয়ে মাহিনের কপালে বেঁধে দিল। মাহিনের আব্বু মাহিনকে বলল, সামনে ক্লিনিক আছে, চলো ওইখানে নিয়ে যাই। মাহিনের আব্বু কথাটা বলে মাহিনকে নিয়ে ক্লিনিকে চলে যায়। মাহিন ওর আব্বুকে এমন ছটফট করতে দেখে অবাক হয়ে গেল। মাহিন ওর সৎ মায়ের কথা ভাবতে লাগলো। মাহিন মনে মনে ভাবল, আব্বু আমাকে যদি ভালোই বাসতো তাহলে আপনার কথা শুনে কখনোই আমাকে দূরে রাখতো না। সব নাটক, সব নেকামি, কেউ আমাকে ভালোবাসে না। মাহিন কথাগুলো ভাবতে লাগলো। ওর ভিতরে মাহিনের কপাল ব্যান্ডেজ করা হয়ে গেলে দুজন বের হয়ে গেল। মাহিন গাড়িতে উঠে বসলে মাহিনের আব্বু গাড়ি চালাতে চালাতে বলল, মাহিন, তোমার স্ত্রী আছে মানে? আমি বিয়ে করেছি। তুমি কি আমার সাথে মজা করছো? আমি কেন আপনার সাথে মজা করব? কবে বিয়ে করেছো? 5 দিন হয়ে গেছে। মানে? সেদিন আমি বিয়ে করে গ্রামে চলে গেছিলাম। কিভাবে কি? তুমি তো কোনো মেয়ের সাথে খারাপ কাজ করছো, যার কারণে তোমার চাচু আম্মাকে বকাঝকা করছিল। সেই মেয়েকে বিয়ে করছি। ও, ভালোবাসো? আমার ব্যক্তিগত ব্যাপারে আমি কাউকে কিছু বলতে চাই না। ও, বৌমাকে নিয়ে এসেছো আমাদের বাসায়? আমি এতিম, এইটাই জানে। ও আচ্ছা, বৌমাকে বলো আমি তোমার আঙ্কেল হই। মাহিন কিছু বলল না, চুপ করে থাকলো। মাহিনের আব্বু কিছু বলার সাহস পেল না। মাহিনের আব্বু অনেক খারাপ লাগলো, কিন্তু মাহিনকে বুঝতে দিল না। মাহিন তার মুখ দেখে ঠিক বুঝতে পারল মাহিনের কেন জানি ওর আব্বুর মন খারাপ দেখে ভালো লাগলো না। মাহিন বলে উঠল, চিন্তা করেন না, আমি জব করলে অনুষ্ঠান করে বউকে ঘরে তুলবো, তখন আপনার মন মতো করে অনুষ্ঠান করেন। মাহিনের কথা শুনে মাহিনের আব্বুর মুখে হাসি ফুটে উঠল।
খুশি হয়ে বলল, আমি তাহলে তোমার বিয়েতে বড় করে অনুষ্ঠান করব। আমার মন মতো করে সকল অনুষ্ঠান করতে চাই। করেন। আচ্ছা, বৌমার বার নাম কি? আম্মুর বড় ভাসুরের মেয়ে। মাহিনের আব্বু সাথে সাথে আবার গাড়ি থামালে মাহিন সাথে সাথে সামনে হাত দিয়ে আটকিয়ে নিল। মাহিন হাসি মুখে বলল, আমি জানতাম আবার গাড়ি থামাবেন, এইবার কিছু হতে দেই নাই। শফিক চৌধুরীর মেয়ে নাম কি? মায়াকে আপনি চেনেন? হ্যাঁ, আমার প্রেজেন্ট ওদের কোম্পানিকে দিয়েছে। ও আচ্ছা, আপনি জানতেন উনি আম্মুর ভাসুর হয়? ওই বাসায় গেছিলাম, অবাক হয়ে গেছিলাম তোমার আম্মুকে দেখে। ও, মায়ার বাসার সবাইকে আপনাকে চেনেন? আর চাচুকেও কি চেনেন, যে চাচু আপনার ভাই? না, ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে বলি না। ও যাক, খুব ভালো। তোমার আম্মু কি জানে তুমি তার ছেলে? আমাকে চেনেন নাই আর আমিও কিছু বলি নাই। যাই হোক, একটা জিনিস ভালো লাগলো, আপনি তো আম্মুর মতো আমাকে না চেনার ভান করেন নাই। তোমার আম্মুকে ভুল বুঝোস না। ভুল কেন বুঝবো, ঠিক তো বললাম। আমাকে সেই মা হয়ে চেনে না। আমি তোমার আম্মুকে ডিভোর্স দিয়েছিলাম যখন তোমার বয়স 3 বছর। তখন তোমার আম্মুকে ডিভোর্স দিয়ে তোমার সৎ আম্মুকে বিয়ে করি। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, ওনাকে কেন আপনি ডিভোর্স দিলেন? শোনো, যাকে আমার পছন্দ না তাকে নিয়ে সংসার করা সম্ভব হয় না। অন্য একজনকে ভালোবেসে আরেকজনকে নিয়ে সংসার করার কোনোভাবে সম্ভব হয়ে ওঠে নাই। তাই আমি তোমার আম্মুকে বলে দিয়েছিলাম, আমি তোমার সাথে সংসার করব না। আমি আমার ভালোবাসার মানুষকে ছাড়া আর কাউকে নিয়ে থাকতে পারবো না। আম্মুকে নিয়ে সংসার করতে না পারলে কেন তাকে বিয়ে করেছিলেন? বিয়েটা হুট করে হয়ে যায়। আমি ভেবেছিলাম বিয়ে যখন হলো তখন হয়তো তাকে মেনে নিতে পারবো। 4 বছর তার সাথে সংসার করেছি, সব কিছু ঠিক করে নেয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমার সৎ আম্মুকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতাম না। আমি জানি আমি অনেক খারাপ, আর আমি তোমার আম্মুকে আর ঠকাতে পারছিলাম না। আমি সব কিছু একদিন খুলে বলি। তোমার আম্মু অনেক ভেঙে পড়ে। আমার ভালোর জন্যই সেই আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। মাহিন ওর আব্বুর কথা শুনে অবাক হয়ে গেল। মাহিনের আব্বুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাহিন সাথে সাথে গাড়িটা থামিয়ে দিলে মাহিনের আব্বু মাহিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আমাকে ক্ষমা করে দাও। আমার আবেগ পরকীয়ার কারণে আজ তোমার জীবনটা এমন হয়ে গেছে। আমি তোমাকে আম্মুকে ডিভোর্স দিয়ে বুঝেছি আমি কাকে হারিয়ে ফেলেছি। রূপ দেখে মানুষকে কখনোই ভালোবাসতে যাবে না, তাহলে আমার মতো এমন ভুল করে ফেলবে। মাহিন, বিয়ে যখন হয়ে গেছে স্ত্রীকে সম্মান করো। আমার মতো কাজ করো না, আমার মতো প্রতিনিয়ত প্রস্তাবে যেমন আমি পস্তাচ্ছি। না পারছি কাউকে কিছু বলতে, না পারছি নিজের মনের কথাগুলো প্রকাশ করতে। আজ তোমাকে বলতে পেরে মনের ভিতরে কতটা হালকা হয়েছে বলে বুঝাতে পারবো না। থাক, কান্না করেন না। কান্না করে কি হবে, ভুল তো করে ফেলেছেন। আচ্ছা, আম্মু যদি এত ভালো হয়ে থাকে তাহলে নিজের সন্তানকে চিনেও চিনল না কেন? তোমার আম্মু জানেন না তুমি বেঁচে আছো। তোমার আম্মু তোমাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমার আম্মা যেতে দেয় নাই। তোমাকে অনেক ভালোবাসে। আম্মা বলেছিল 1 মাস পর এসেছে নিয়ে যাও। তার ভিতরে তোমার নানি আম্মাকে বলে তোমার আম্মুকে বিয়ে দেওয়ার জন্য, মিথ্যা কথা বলতে যে তুমি পানিতে ডুবে মারা গেছো, কারণ তোমার আম্মুকে বিয়ে দেয়া যাচ্ছিল না। তোমার আম্মু তোমাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাইছিল। বিয়ে দেওয়ার জন্য তোমাকে তখন তোমার চাচ্চুর বাসায় রেখে গেছিল। মাহিন কথাগুলো শুনে অবাক হয়ে গেল। মাহিনের চোখের পানি চলে আসলো। মাহিনের আব্বু চোখের পানি ফেলতে ফেলতে বলল, তোমার আম্মু আমাদের কথা বিশ্বাস না করলে আমাদের বাসায় এসেছে তোমাকে তন্ন তন্ন করে খুঁজে, বাট পায় না। কবরে নিয়ে গেলে একটা ছেলে কয়েকদিন আগে পানিতে ডুবে মারা গেছিল, তার কবর দেখানো হয়েছিল। সেই থেকে তোমার আম্মু আমাকে মেরে ফেলতে চাইছিল। আমার জন্য তোমার মৃত্যু হয়েছে। সেই থেকে আমাকে, আমার পরিবারকে ঘৃণা করে। তারপর থেকে আমাদের কারো নাম শুনতে পারে না। আমাদের গ্রামের নাম শুনলে কেঁপে যেত। মাঝে মাঝে নাকি এসেছে তোমার জন্য কবরে জিয়ারত করে চলে যেত।
মাহিন যেন চোখের পানি ধরে রাখতে পারল না। মাহিনের রাগে শরীর কাঁপতে লাগলো। মাহিনের নিজের উপরে রাগ হতে লাগলো। আপনাদের জন্য আমি আমার আম্মুকে ভুল বুঝেছি, তাকে আমি ঘৃণা করছি, অথচ সে আমার জন্য কত কষ্ট পেয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। মাহিনের রাগ কষ্ট দুইটাই যেন মাহিনকে চেপে ধরতে লাগলো। মাহিন সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে যেতে যাবে, তখনই মাহিনের আব্বু হাত ধরে বলল, মাহিন, আমি তোমার পা ধরছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার শাস্তি আজ 17 বছর ধরে পেয়ে যাচ্ছি। আমাকে তুমি মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। মাহিন ওর আব্বুর কথা শুনে হাত সরিয়ে দিয়ে গাড়িতে বসে বলল, চোখের পানি মুছেন, আপনার কান্না আমার রাগ বাড়িয়ে দিচ্ছে। আপনার কান্না বিরক্ত লাগছে, তাড়াতাড়ি আমাকে রেখে আসেন। আর যেদিন আম্মু আপনাকে ক্ষমা করবে, সেই দিন আমিও আপনাকে ক্ষমা করে দিব। মাহিনের আব্বু চোখের পানি মুছতে মুছতে গাড়ি চালাতে লাগলো। মাহিনকে বাসায় পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গেছে। মাহিন গাড়ি থেকে নেমে বলল, এখানে আজকে থেকে যান, এত রাতে গাড়ি চালাতে হবে না। না বাবা, আমি যেতে পারবো। সকালে উঠে মিটিংয়ে যেতে হবে। বাবা, ভালো থেকো, নিজের যত্ন নিও, আর হ্যাঁ, তোমার বোনদের খেয়াল রেখো। কথাটা বলে মাহিনের আব্বু গাড়ি ছেড়ে চলে গেল। মাহিন অবাক হয়ে গেল। মাহিন কিছু বলতে যাবে, তার আগেই ওর আব্বু অনেক দূরে চলে গেল। মাহিন আর কিছু না ভেবে দারোয়ানকে গেট খুলতে বলল। মাহিন বাসার ভিতরে ঢুকে রুমের সামনে দরজায় নক করলে রাকিব ঘুমো ঘুমো চোখে এসে দরজা খুলে দিল। কোথায় গেছিলি? হসপিটালে গেছিলাম। দুজন কথা বলতে বলতে রুমে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সকালে ফোনের রিংটনে শব্দে ঘুম ভেঙে গেল। মাহিন কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? মাহিন সালামের উত্তর নিলে কেউ একজন বলল, এই ফোনের মালিক আপনার কি হয়? আমি ওনার ফোনে আপনার কল প্রথমে পেয়েছি। মানে এইটা তো আমার আব্বুর ফোন। মাহিনের কথা শুনে লোকটা বলে ওঠে, তোমার আব্বু অ্যাক্সিডেন্ট করছিল, তোমার আব্বুকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু তোমার আব্বু আর এই দুনিয়াতে নেই। লোকটার কথা শুনে মাহিন পাথর হয়ে গেল যেন। ফোনটা হাত থেকে পড়ে গেল। মাহিনের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওই পাশ থেকে লোকটা ডাকতে লাগলো। মাহিন স্বাভাবিক হয়ে ঠিকানা নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। সিএনজি নিয়ে যেতে লাগলো। মাহিনের চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। মাহিন হসপিটালের সামনে গেলে দেখে মাহিনের সৎ মা আতিয়া কান্না করতে করতে অ্যাম্বুলেন্স গাড়িতে উঠছে। মাহিন সিএনজি ভাড়া দিয়ে দৌড়ে গাড়িতে উঠে বলল, আব্বু, আব্বু চোখ খুলো, আব্বু কথা বলো। ভাইয়া, আব্বু আর কখনোই কথা বলবে না। ভাইয়া, আব্বু আমাদের ছেড়ে চলে গেছে। না, আব্বুর কিছু হতে পারে না, তুমি চুপ করো, আব্বুর কিছু হয় নাই। মাহিন ওর আব্বুকে ডাকতে লাগলো আর পাগলের মতো কান্না করতে লাগলো। গাড়ি ছেড়ে দিল আর মাহিন ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু গো, আমি তোমার মৃত্যু কখনোই চাই নাই। আব্বু, তোমাকে কেন রাতের জোর করে রাখলাম না? তোমার কথার মানে বুঝতে পারলে আমি কখনোই তোমাকে বের হতে দিতাম না। মাহিন কান্নায় ভেঙে পড়তে লাগলো। মাহিনের সৎ মা মাহিনের চাচুকে সব বলে দিল। মাহিনের আব্বুর লাশ নিয়ে গ্রামের দিকে রওনা দিল। মাহিনদের গ্রামের বাড়িতে নিয়ে গেল। মাহিনের আত্মীয় স্বজন দিয়ে ভরে গেল। মাহিনের দাদিমা চাচু আসলে মাহিনের দাদিমার সাথে সাথে স্ট্রোক করে ওখানেই মারা যায়। মাহিন যেন ধপ্পাস করে পড়ে যায়। মাহিন জোরে চিৎকার দিয়ে ওঠে। মাহিন ওর দাদিমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, দাদিমা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে? দাদিমা, তুমি ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই, আমাকে ভালোবাসার জন্য, আর তুমি সেখানে আমাকে ছেড়ে চলে গেলে। 2 মাস পর মাহিন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গিয়ে আতিয়াকে আর সৎ মাকে বলল, আম্মু, তুমি অফিস যাওয়া বাদ দিয়ে আমার সাথে যাবে? তোমার দেরি হয়ে যাবে। আমার কি মনে হচ্ছে জানো, আমি শিশু বাচ্চা, আমি পরীক্ষা দিতে গিয়ে হারিয়ে যাব। মাহিনের কথা শুনে মাহিনের সৎ মা হেসে বলল, আমার ছেলেটা আমার কাছে ছোট্ট এখনো, এসএসসি পরীক্ষা দিতে যাবে, তাকে 1 ঘন্টা রাস্তা একা ছেড়ে দেয়া যাবে। এমনিতে তোমার আব্বুকে হারিয়ে ফেলেছে, আর তোমাকে হারাতে চাই না। মাহিনের সৎ মা চোখ দিয়ে পানি পড়তে থাকে। মাহিন সাথে সাথে চোখ মুছে দিয়ে বলল, উফ, আম্মু কান্না করো না তো, চলো। আর আতিয়া, তুমি পিচিটাকে দেখে রেখো কিন্তু। আচ্ছা ভাইয়া, তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে। মাহিন আর ওর সৎ মা আতিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল।
1 ঘন্টা পর মাহিনকে পরীক্ষা হলে নামিয়ে দিয়ে মাহিনের কপালে চুমু দিয়ে চলে গেল। মাহিন টাটা দিয়ে হলে চলে গেল। মাহিন পরীক্ষা দিতে ভেতরে ঢুকলো। পরীক্ষা দেওয়া শেষ হলে মাহিন বাহিরে আসলে দেখতে পায় মাহিনের আম্মু আর মায়া দাঁড়িয়ে আছে। মায়া মাহিনের দিকে চোখ যেতে মায়া ডাক দিয়ে ওঠে। মাহিন সাথে সাথে চলে যেতে লাগলো। মায়া মাহিনের পেছন পেছন দৌড়ে আসতে লাগলো। মাহিনকে ধরে বলল, মাহিন, তুমি 2 মাস কোথায় ছিলে? তোমার কোনো খোঁজ খবর নাই। তোমার চাচুর কাছে গেছিলাম, উনি আমাদের কিছু বলে নাই। আবার তোমার ফোন বন্ধ। মাহিন, কথা বলছো না কেন? মায়া সাইডে চলেন, ওইখানে কথা বলি, সবাই দেখছে। মাহিন মায়ের সাথে বেশি কিছুটা দূরে গেল। তখনই মাহিনের আম্মু আর তুলি রাকিব এসে কিছু বলবে, তখনই মাহিনের ড্রাইভার গাড়ি নিয়ে এসে বলে, স্যার, ম্যাম আসতে পারে নাই। ম্যাম মিটিং পড়ে গেছে তো আপনাকে নিয়ে বাসায় যেতে বলল। আর এই যে আপনার ফোন। মাহিন ফোনটা নিয়ে ড্রাইভারকে বলল। আপনি সাইডে থামান, আমি একটু পর আসছি। সবাই অবাক হয়ে গেল, শুধু রাকিব ছাড়া। ড্রাইভার চলে গেলে মায়া রেগে মাহিনের কলার ধরে বলল, কোন ম্যামের কথা বলছে? তুই আমাকে রেখে কাকে বিয়ে করছিস? তুই আমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কিভাবে করতে পারস? বড়লোক কাউকে পেয়ে আমাকে ভুলে গেলি? আমি জানি তুই আমাকে ভালোবাসস না, তাই বলে তুই আমাকে না জানিয়ে বিয়ে করবি? আর 2টা মাস আমাদের কোনো খোঁজ খবরও নিলি না। মাহিন, তুমি এটা কিভাবে করতে পারো? আমাদের মেয়েকে রেখে অন্য কাউকে বিয়ে করছো? তোমাকে তো জেলে দেওয়া উচিত। মায়া, কান্না থামান, আমার কথাটা শুনেন, আমি বিয়ে করি নাই। মাহিন কিছু বলবে, তখনই আতিয়া কল দিলে মাহিন কল রিসিভ করে বলল, আঙ্কেল, ভাইয়া কি পরীক্ষা দিয়ে বের হয়েছে? আতিয়া, আমি তোমার ভাইয়া বলছি। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি। ভাইয়া, তোমার পরীক্ষা কেমন হলো? মোটামুটি হয়েছে। তুমি খাবার খাইছো? পিচ্চিকে নিয়ে খাবার খেয়ে নাও, আমার আসতে একটু দেরি হবে। আম্মু তো মিটিংয়ে গেছে। ও হ্যাঁ, আমাকে তো রাতে আম্মু বলেছে শপিং আঙ্কেলের সাথে মিটিং আছে বলেছে। ও আচ্ছা, তাহলে আমি আম্মুকে নিয়ে বাসায় যাব, তুমি পিচ্চিকে সামনে রেখো। মাহিন কথা শেষ হলে মায়া অবাক হয়ে বলল, তোমার আম্মু কোথা থেকে আসলো? তোমার আম্মু কে? আমার আম্মু আবার কে? আমার আব্বুর বউ, সেই আমার আম্মু। আপনার আব্বুর সাথে তো মিটিং করছে। কিন্তু তোমার তো বাবা মা নাই, তুমি না এতিম? অনেক কথা তোমাকে আমি অন্য কোনো সময় বলবো। আর আমার ফোন আর সিম হারিয়ে গেছে, নতুনটা লিখে নেন। হারিয়ে গেছে, একবার এখানে এসেছে, বলতে পারো নাই? আমি কারোর সাথে কথা বলার অবস্থায় ছিলাম না। যদি থাকতাম তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতাম। মানে কি হয়েছে তোমার? ভাবি, মাহিনের অবস্থা সত্যিই অনেক খারাপ ছিল। আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট পাই নাই। ওর চাচু কিছু বলতে চায় না, শুধু আমাকে বলছে ওকে একা থাকতে দিতে। কারোর সাথে কোনো যোগাযোগই রাখতে চাচ্ছে না। কোথায় আছে সেটাও বলে নাই। মাহিন, আমাকে প্লিজ বলবে? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভালো লাগছে না। অনেক ক্ষুধা লাগছে, চলেন রেস্তোরাঁয় যাই। ক্ষুধা লাগলে আমাদের বাসায় চলো। আপনাদের বাসায় যাব? আচ্ছা চলেন যাই, আপনার ফ্যামিলির সাথে দেখা করা হয়ে যাবে। মাহিন, মায়া, তুলি, মাহিনের আম্মু গাড়িতে উঠে বসল। মাহিন ড্রাইভারকে ঠিকানা দিলে সেখানে নিয়ে যেতে লাগলো। মাহিন চুপচাপ ওর আম্মুর দিকে তাকিয়ে আছে। মায়া মাহিনের দিকে তাকিয়ে বলল, এখন বলো। মায়া, আমি এতিম না। কি? হ্যাঁ, আমার বাবা মা আছে। আমার বাবার নাম এখন আমি বলতে চাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাই, সেদিন আমি তোমাদের বাসা থেকে বের হয়ে আমার বোনের সাথে দেখা করতে যাই। মাহিন তারপর সবকিছু খুলে বলতে লাগলো। মাহিন বলতে বলতে চোখের পানি ফেলতে লাগলো। মায়া মাহিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। মাহিন, তোমার সাথে এত কিছু হয়েছে আর তুমি একটা বার আমাকে জানালে না। তুমি এটা কিভাবে করলে? আমি জানি তোমার স্ত্রী, আমার দায়িত্ব তোমার সুখ দুঃখের পাশে থাকা, আর তুমি আমাকে তোমার পাশে চাও না। মাহির মায়াকে সরিয়ে দিয়ে কানে কানে বলল, আপনার ছোট আম্মু আছে, এভাবে ধরেন না, আমার শরম করে। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? তোমার কথা শুনে তো আমার একজনের কথা মনে পড়ছে। 2 মাস আগে নাকি সে এভাবে মৃত্যুবরণ করেছে। কার কথা মনে পড়ে? কেউ না, তুমি তো প্রথম থেকে আমাদের ধোঁকা দিয়ে আসছো। আমাদের মিথ্যে কেন বললে? তোমার বাবা মা নাই, তোমাদের মাঝে ঝামেলা হইছে, এখানে আমাদের কেন মিথ্যা বলছো? আর তোমার বাবা 2টা বিয়ে করছে,
সেখানে তুমি নিজে যে কি করবে তার কোনো হিসাব নাই। আন্টি, আমি আমার বাবার মতো ভুল কখনোই করব না। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো আর তাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। না করলে ভালো। আচ্ছা, তোমার গ্রামের নাম কি? আপাতত বলতে চাচ্ছি না। কেন, বললে কি সমস্যা? বলো কোথায় তোমার বাড়ি। আমার পরিচয় দিলে আপনি সহ্য করতে পারবেন না, তাই না বলাই ভালো। সবাই অবাক হয়ে গেল। মাহিন হেসে বলল, আরে মজা করছি আন্টি, আই এম সরি। সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। আসলে রাগ হয়েছিল একটা বিষয়ে। যদি কখনো জানতে পারেন আশা করি আপনি আমার উপরে রেগে থাকবেন না। মানে কেন আমি রেগে থাকবো না? ড্রাইভার সামনে থামিয়ে দিও। ড্রাইভার থামালে মাহিন নেমে বলল, মামা এখানে কি করছেন? মাহিনের সৎ মামা মাহিনকে দেখে বলে, এই তো কাজে এসেছিলাম। তোমার পরীক্ষা কেমন হলো? আর আফা কি তোমাকে নিতে এসেছে নাকি? মাহিন ওর মামার কথা শুনে বলল। আম্মু তো মিটিংয়ে আছে, তাই নিতে আসি নাই। মাহিন কিছুক্ষণ ওর মামার সাথে কথা বলে চলে গেল। মায়ের বাসায় নিয়ে গেল। মাহিন দেখে ওর আম্মু বসে আছে, কথা বলছে। মাহিনকে দেখে মাহিনের সৎ আম্মু বলে উঠল, বাবা তুমি এখানে? আম্মু তোমার মিটিং শেষ হয়েছে? মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের সৎ মা কিছু বলার আগে রাহেলা বেগম বলে উঠল, মাহিন আপনার ছেলে হয় কিভাবে? মাহিন কে তুমি সত্যি করে বলো। মাহিন ওর আম্মুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না। মাহিনের সৎ মা কিছু বলবে তার আগেই রাহেলা বেগম বলল, কি হলো, কথা বলছো না কেন? মাহিন কিছু বলতে যাবে তখনই পেছন থেকে মাহিনের মামা বলল, আপা আমি বলছি ওই কে। আপা মাহিনের আসল নাম আকাশ তালুকদার মাহিন। মাহিনের মামার কথা শুনে মাহিনের আম্মু পড়ে যেতে নিলে মাহিন তাড়াতাড়ি ধরে ফেলল। মাহিনের আম্মু মাহিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। মাহিনের সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মাহিনের আম্মু খুশিতে কান্নার চোটে কথা বের হচ্ছে না। মাহিন বলল, আম্মু শান্ত হও। মাহিনের মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই হাঁ হয়ে গেল। তুলি তো যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। রাহেলা বেগম বলতে লাগলো, আমার কলিজার টুকরা, তুই আগে কেন বলিস নাই তুই বেঁচে আছোস? তুই আমাকে আগে কেন বলস নাই তুই আমার সন্তান? ভাই, আমার সন্তান বেঁচে থাকার পর ও কেন তোরা মিথ্যা বলছিলি? আপা আমাদের ক্ষমা করে দে। সেই দিন মিথ্যা না বলে তুই কোনোদিন বিয়ে করতি না। আজ যেমন সুখে আফসোস, এই সুখে থাকতে পারতি না। আব্বা আম্মা তোর কষ্ট সহ্য করতে না পেরে তোকে মিথ্যা বলেছিল। আমাদের সবাইকে ক্ষমা করে দে। খুব ভালো করছোস, সবাই সবার মতো আমাকে নিয়ে খেলা করে গেলি। যার যেমন ইচ্ছে হইছে আমাকে বোকা বানাতে থাকছোস। আর আকাশ, তুই আমাকে চিনতি না? আম্মু আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারছিলাম। মামার ফোনে তোমার ছবি দেখেছিলাম। আমি নিজের ফোনে চুরি করে তোমার ছবি নিয়েছিলাম। কিন্তু আমি তোমাকে ভুল বুঝে সেদিন তোমার সাথে জঘন্য আচরণ করছি। আম্মু আমি জানতাম না আগে এইসব কথা। সেদিন আব্বু আমাকে সব কিছু বলেছে। আম্মু তুমি আব্বুকে ক্ষমা করে দাও। আব্বু নিজের ভুলের জন্য অনেক ক্ষমা চেয়েছে। রাহেলা বেগম মাহিনকে জড়িয়ে ধরে বলল, আমি আর তোকে হারাতে চাই না। আমি তোকে আর কোনো কষ্ট করতে দিব না। তুই আজ থেকে আমার কাছে থাকবি। আমার ছেলের ভাগ আমি কাউকে দিব না। মাহিনের সৎ মা কথাটা শুনে চোখে পানি চলে আসলো। মাহিন ওর সৎ মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু এটা সম্ভব না। আম্মু তোমার সুন্দর একটা ফ্যামিলি আছে। তোমার বাসায় সবাই আছে, আঙ্কেল, তারপর তুলি, যে তোমাকে নিজের মায়ের থেকে বেশি ভালোবাসে। তুমি এখানে অনেক সুখে আছো। কিন্তু আমার ওই আম্মুর তো কেউ নাই। আমি একমাত্র মানুষ আছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর আব্বু আমাকে শেষবারে বলে গিয়েছিল আমার বোনদের খেয়াল রাখতে। আমি আমার বোনকে আম্মুকে ছাড়া তোমার কাছে থাকতে পারবো না। মাহিনের সৎ মা রাহেলা বেগমের কাছে এসে ক্ষমা চাইল। রাহেলা বেগম মাহিনের সৎ মাকে ক্ষমা করে দেয়। সবাই মিলে গেলে তুলি পেছন থেকে বলে ওঠে, ছি ছি, তোর ওপর নাকি ক্রাশ খাইছিলাম। ছি, তুই আমার শেষমেশ ভাইয়া হয়ে গেলি। তুলির কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। মাহিন ওর সৎ মাকে বলল, আম্মু আপনাকে তো একটা কথা বলি নাই। আম্মু মায়া আমার স্ত্রী। আব্বু চেয়েছিল বড় করে অনুষ্ঠান করে মায়াকে নিয়ে যেতে, বাট আব্বুতে আর নাই। মাহিনের সৎ মা মায়াকে কাছে টেনে বলল, মাশাআল্লাহ, আমার বৌমা তো অনেক সুন্দর। তোমার আব্বু নাই তো কি হয়েছে,
আমি আমার বৌমাকে নিয়ে যাব। বাট এখন তোমার পরীক্ষা, তাই পরীক্ষা শেষে তোমাদের আবার নতুন করে বিয়ে দেব। মাহিনের সৎ মায়ের কথা শুনে মায়া লজ্জা পেয়ে গেল। মাহিনের ফোনে কল আসলে মাহিন ওর সৎ মাকে বলল, আম্মু চলো বাসায় যাই, আত্মীয়া বারবার কল দিচ্ছে। আর আমি ভালো থাকো, আগামীকাল তো দেখা হবেই। মাহিন আর ওর সৎ মা সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। মাহিনের পরীক্ষা শেষ হলে মায়া আর মাহিনকে বড় করে অনুষ্ঠান করে বিয়ে দেয়। মাহিন মায়ার সামনে বসে থেকে বলল, কি ব্যাপার দুষ্টু বউ, লাজুক হইলো কিভাবে? আমাকে আজকে টাচ করবে না, আমার থেকে দূরে গিয়ে বসো। তাই নাকি? আচ্ছা দূরে যাই। মাহিন কথাটা বলে খাট থেকে উঠে কিছু দূরে গিয়ে সাথে সাথে মায়ের কাছে এসে ঝাঁপিয়ে পড়ে। মায়া হাসতে লাগলো। দুজন পাল্লাপাল্লি করে কিস করতে লাগলো। বাকিটা ইতিহাস। সমাপ্ত।